ওকে, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখো তোমরা স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। ইজ ইট ওকে? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে দেখো আমি একটু সিকোয়েন্সটা বা স্টোরিটা ফার্স্ট থেকে আসি, কিভাবে আমাদের এই পর্যন্ত আমরা আসলাম, কিভাবে ফিজিক্সটা ডেভেলপ হলো। ফার্স্টে হচ্ছে আমাদের ব্ল্যাক বডি রেডিয়েশন এক্সপ্লেইন করতে ক্লাসিক্যাল ফেইলার হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। ক্লাসিক্যাল ফিজিক্স এর অনুসারে ব্ল্যাক বডি রেডিয়েশনকে এক্সপ্লেইন করা গেল না। তো এই যে ফেইলর, এই ফেইলরকে এক্সপ্লেইন করা বা এই ফেইলরের এক্সপ্লানেশন বা সলিউশন করার চেষ্টা করলো ফার্স্টে ম্যাক্স প্লাঙ্ক, সায়েন্টিস্ট ম্যাক্স প্লাঙ্ক একটা ইকুয়েশন প্রোভাইড করলো, যে ইকুয়েশনের মাধ্যমে যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি দেন আমরা এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে ফিট করবে বা এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে একই হবে, মিলে যাবে। বাট সেটার প্রপার কোনো এক্সপ্লানেশন দিতে পারলো না প্লাঙ্কস। বাট সায়েন্টিস্ট কি করলো, ওই ইকুয়েশনটাকে এক্সপ্লেইন করলো এবং বলল যে ইকুয়েশনের মধ্যে যে টার্মটা আছে hc ডিভাইডেড বাই ল্যামডা, এটা হচ্ছে ছোট কোনো কণার এনার্জি, মানে হচ্ছে ফোটন এনার্জি বা প্যাকেট এনার্জি। তার মানে লাইট যখন কোনো কিছু দ্বারা অ্যাবজর্ব হচ্ছে তাহলে সেটা প্যাকেট প্যাকেট আকারে অ্যাবজর্ব হচ্ছে, ছোট ছোট কণা আকারে অ্যাবজর্ব হচ্ছে। এই কথাটা সে বললো। বলার পরে সে এইটার প্রুফ করার জন্য এক্সপেরিমেন্ট করলো। ক্লাসিক্যালের এই ফেইলার গুলো সুন্দরভাবে সিকোয়েন্সিয়ালি এক্সপ্লেইন করার জন্য এক্সপেরিমেন্টের অ্যারেঞ্জমেন্ট করলো এবং এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে কয়েকটা বিষয় ক্লিয়ার হয়ে গেল। সেই বিষয়গুলো কি, যে লাইট হচ্ছে যখন কোনো কিছু থেকে ইমিট হয় তখন সেটা কণা কণা আকারে এবং প্যাকেট প্যাকেট এনার্জি আকারে ইমিট হয় এবং প্রতিটা প্যাকেট এনার্জি হচ্ছে E ইজ ইকুয়ালস টু এইচ নিউ অথবা এইচ এফ। এই বিষয়টা প্রুফ হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের আরেকটা বিষয় প্রুফ হলো, যেটা লাইটের এনার্জিটা কমপ্লিটলি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, এটা ইন্টেন্সিটির সাথে কোনো ডিপেন্ডেন্সি নাই। এই বিষয়টাও ক্লিয়ার করলো আইনস্টাইন তার ফটো ইলেকট্রিক ইফেক্টের ঘটনার মাধ্যমে। পাশাপাশি সে প্লাঙ্কের কনস্ট্যান্টের ভ্যালুটাও ডিটারমাইন করতে পারলো তার এক্সপেরিমেন্টাল রেজাল্ট অ্যানালাইসিস করার মাধ্যমে। এইগুলা ছিল হচ্ছে আইনস্টাইনের সফলতা। এই সফলতার কারণেই মূলত আইনস্টাইনকে নোবেল পুরস্কার দেওয়া হলো। তো এরপরে এসে রনজেন, সায়েন্টিস্ট রনজেন চিন্তা করলো যে আইনস্টাইনের এই যে যে এক্সপেরিমেন্ট, এটা যদি উল্টাভাবে হয়, অপোজিট ভাবে হয় বা রিভার্স ভাবে হয় তাহলে কি ঘটবে, এক্সপেরিমেন্ট করে দেখা যাক কি ঘটে। তো তখন সে কি করলো, যে মেটাল টার্গেটের দিকে ইলেকট্রনগুলোকে হাই এনার্জিতে ইলেকট্রনগুলোকে টার্গেট করে ইলেকট্রনগুলোকে ট্রিগার করে ছুড়ে দিল মেটাল টার্গেটের দিকে। তখন দেখা যাচ্ছে ওখান থেকে এক ধরনের রেডিয়েশন বের হচ্ছে, যেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো তখন সেটা সম্পর্কে জানা ছিল না, এই কারণে তার নাম দিয়ে রেখেছে এক্স রে। আজ অব্দি তার নাম এক্স রে রয়ে গেছে। আগে একটা ট্রেডিশন ছিল যে কোনো জিনিস অজানা হলে তাকে এক্স এর মাধ্যমে নামকরণ করে রাখা হতো। এটা বিজ্ঞানীদের মধ্যে একটা প্রথাগত ধারণা বা প্রথাগত পদ্ধতি চলে আসছিল, সেই কারণে তার নাম দিয়ে রাখলো এক্স রে। পরবর্তীতে ওই এক্স রে অ্যানালাইসিস করা শুরু হলো, যে এই লাইটটা কি ধরনের, এই ইলেকট্রোম্যাগনেটিক লাইটের ওয়েভলেন্থ কেমন সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করা শুরু করা হলো। তখন তারা ওই এক্স রে কে ক্রিস্টালের মধ্য দিয়ে পাস করে দিল। এক্স রে কে যখন ক্রিস্টালের মধ্যে পাস করছে তখন দেখা যাচ্ছে এখানে ডিফ্র্যাকশনের ঘটনা ঘটে, মানে বেন্ড হয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে। ক্রিস্টালের প্লেনে অ্যাটমের সাথে ধাক্কা লাগার ফলে এটা বেন্ড হয়ে যায় এবং যেহেতু ডিফ্র্যাকশনের ঘটনা ঘটে সেই কারণে ডিফ্র্যাকশনের ল অনুসারে আমরা একটা কন্ডিশন বা একটা ইকুয়েশন সেট আপ করতে পারি, যে ইকুয়েশনটা হচ্ছে 2d sin থিটা। এটা হলো পাথ ডিফারেন্স, এই পাথ ডিফারেন্সটা কার সমান হবে, n ল্যামডার সমান হবে। এটা হচ্ছে আমাদের ডিফ্র্যাকশন ল। এই ডিফ্র্যাকশন লটা এর মাধ্যমে আমরা ওয়েভলেন্থ ফাইন্ড আউট করতে পারি ল্যামডা, এবং ল্যামডা ফাইন্ড আউট করার পরে আমরা এক্স এর ওয়েভলেন্থ, এক্স এর ফ্রিকোয়েন্সি এবং এক্স এর এনার্জি সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা পেয়ে গেলাম। তো এটা করেছিল রনজেন। রনজেন এই ঘটনা করার পরে সবচেয়ে আরো বড় একটা কন্ট্রিবিউশন হচ্ছে সায়েন্টিস্ট কম্পটন, আমেরিকান সায়েন্টিস্ট আর্থার হলি কম্পটন। তো এখান থেকে মূলত আজকে আমরা শুরু করব কম্পটন ইফেক্ট। আর্থার হলি কম্পটন প্রথম এক্সপেরিমেন্ট অ্যারেঞ্জ করে যার মাধ্যমে আমাদের লাইট যে একটা কণা সেটা 100% প্রুফ হয়, একদম 100% প্রমাণিত হয় সত্য বলে, যে আলো আসলে কণা নেচার শো করে বা কণা ধর্মী বৈশিষ্ট্য শো করে। সেটা প্রুফ হয় হচ্ছে এই কম্পটন ইফেক্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে। এবং সেই কারণে কিন্তু 1923-এ 1923-তে এই একে কম্পটন ইফেক্টটা ইনভেন্ট করে এবং 1923-তে এটা ডিসকভার হয় এবং 1927-এ যে নোবেল পুরস্কার পায় হচ্ছে সায়েন্টিস্ট কম্পটন। তাহলে ঘটনাটা কি হয়, ঘটনা হচ্ছে এখানে কি করা হয়, এখানে মূলত একটা ইলেকট্রন নেওয়া হয়, ইলেকট্রনের সাথে এক্স রে, এখানে একটা লাইট নেওয়া হয়, ইলেকট্রোম্যাগনেটিক লাইট এক্স রে নেওয়া হয়। এক্স রেটা
যেহেতু লাইট এর ছোট ছোট কণার সমন্বয়ে, এই জন্য এটাকে আমরা বলতে পারি ইনসিডেন্ট ফোটন। ফোটনকে একটা কণা ধর্মী, সেটা এটার মাধ্যমে প্রুভ করা হয়। এখানে এসে যখন ধাক্কা লাগলো, এই লাইটটা যখন ইলেকট্রনের সাথে আসে ধাক্কা লাগে, এটা একদম মার্বেলের ধাক্কা লাগার মতো ঘটনা অবজার্ভ করা হচ্ছে, যে দুইটা কণা, মনে করো এটা একটা মার্বেল কণা, এটা আর একটা মার্বেল কণা, এই কণাটা থেমে আছে, এই মার্বেল কণা এসে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে কি হবে, একটা মার্বেল স্যার উপরের দিকে চলে একজন গেল, ঢুকতে পারতেছে না স্যার, বলছিল আপনাকে একটু বলতে। কে এসে, নাম বলো। স্যার আব্দুল্লাহ আল মুকিত নাম স্যার। ওকে তো অ্যাড করা হয়েছে, ঢুকতে পারছে না কেন? ক্লাসে জয়েন দিতে পারতেছে না। আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মুকিত, কি হচ্ছে? হ্যাঁ, ওকে অ্যাড করেছি। কোথায় ছিলাম? তাহলে দেখো এখানে কি ঘটনা ঘটলো, এখানে দুইটা মার্বেলের মধ্যে যেভাবে সংঘর্ষ হয়, যেভাবে কলিউশন হয়, এক্স্যাক্টলি সেম ওয়েতে এদের মধ্যেও কলিউশন হলো, সংঘর্ষ হলো। অবজার্ভ করা গেল যে ফোটনটা ইলেকট্রনের সাথে কলিউশনের ফলে ফোটন কিছুটা বেঁকে গেল, একটা অ্যাঙ্গেলে বেঁকে সে চলে গেল, তাহলে একটা অ্যাঙ্গেলে বেঁকে গেল। আবার ইলেকট্রনও একটা অ্যাঙ্গেলে সে বেঁকে অন্যদিকে চলে গেল, তাদের ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। দুইটা কণার মধ্যে যেরকম আমাদের কলিশন হয়, দুইটা মার্বেলের মধ্যে বা দুইটা বলের মধ্যে আমরা যদি কলিশনের এক্সপেরিমেন্ট করি, সেখানে যে ধরনের ঘটনাগুলো অবজার্ভ করা যাচ্ছে, এখানে ঠিক একই ঘটনাই অবজারভেবল হলো। প্রথম অবজারভেশনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আসলে তাহলে এখানে যার সাথে কলিশন হয়েছে ফোটন, এটাও একটা কণা। যেহেতু আমাদের দুইটা কণার মধ্যে সংঘর্ষ হলে যেরকম ঘটনাগুলো ঘটে, যেভাবে দুই ডিফারেন্ট দুইটা অ্যাঙ্গেলে চলে যায়, এদের একটা থেকে আরেকটা এনার্জি পেয়ে এদের ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, এখানেও মূলত সেই ঘটনাটাই ঘটলো, সেই এক্সপেরিমেন্টাল অবজারভেশনই পেলাম। এটা এই অবজারভেশন থেকে আপাত দৃষ্টিতে আমরা কি বলতে পারি যে হ্যাঁ, তাহলে ফোটন একটা কণা। যেহেতু দুইটা কণার মধ্যে সংঘর্ষ যেরকম হয়, এখানেও সেই ঘটনাটাই আমরা পরিলক্ষিত হচ্ছে, সেই ঘটনায় আমরা অবজার্ভ করছি, তাহলে এখানে আপাত দৃষ্টিতে বলা যায় কি এটা কণা। এখন আমরা সেটাকে অ্যানালাইসিস করব যে সংঘর্ষের যে বৈশিষ্ট্য কি হয়, মোমেন্টাম কনজার্ভ থাকে। একটা কলিশনের ক্ষেত্রে কি বৈশিষ্ট্য, যে কোনো ধরনের কলিশনে মোমেন্টাম কনজার্ভ থাকে। মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, ভরবেগটা সবসময় কনজার্ভ থাকে। তো সেই বিষয়টা অ্যানালাইসিস করে যদি আমরা এখন বাকি বিষয়টা প্রুফ করতে পারি, দেন আমরা আরো 100% ক্লিয়ার হয়ে গেলাম যে হ্যাঁ, যে ফোটনের সাথে ইলেকট্রনের যে কলিশন হইলো, ইলেকট্রন তো পার্টিকেল, আগে থেকেই প্রুফ আমরা জানি, তাহলে ফোটনটাও একটা কণা, তার মানে লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলা এটা পার্টিকেল নেচার শো করে, এই বিষয়টা একদম 100% ক্লিয়ারলি প্রমাণ হয়ে গেল। তো দেখো এখানে আমরা যে এক্সপেরিমেন্টাল তার স্কিমেটিক ভিউ এবং এখানে এনার্জি কনজারভেশনের ফ্যাক্টগুলো নিয়ে আসা হয়েছে। প্রথমে ইনসিডেন্ট ফোটন তার এনার্জি হচ্ছে এইচ ইন্টু নিউ, ফ্রিকোয়েন্সি হচ্ছে নিউ। এখানে নিউ এর মাধ্যমে ফ্রিকোয়েন্সিকে দেখানো হয়েছে, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে যে ফোটন এসে পড়লো ইলেকট্রনের সাথে, তার এনার্জি হচ্ছে এইচ ইন্টু নিউ এবং তার মোমেন্টাম হচ্ছে এইচ নিউ ডিভাইডেড বাই সি। দেখো এখান থেকে ফোটন হচ্ছে ম্যাসলেস পার্টিকেল। ফোটন কি ছিল, ফোটন একটা ম্যাসলেস পার্টিকেল, এবং আমরা এনার্জির ইকুয়েশন জানি, E ইজ ইকুয়ালস টু রুট ওভার, তোমাদের আগেও আমি এই ইকুয়েশন দেখিয়েছিলাম, m স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার c স্কয়ার, এটা হচ্ছে আমাদের এনার্জির ইকুয়েশন। এখন ফোটন কি ম্যাসলেস পার্টিকেল, যার m এর ভ্যালু 0। m যদি 0 হয় তাহলে আমাদের E ইজ ইকুয়ালস টু হবে রুট ওভার p স্কয়ার c স্কয়ার, দ্যাট মিন্স p ইন্টু c হয়ে যাবে, রুটের কারণে স্কয়ার ক্যান্সেল হয়ে p ইন্টু c হবে। সো p ইজ ইকুয়ালস টু তখন হবে E ডিভাইডেড বাই c, E ডিভাইডেড বাই c, আর E ইজ ইকুয়ালস টু হচ্ছে h ইন্টু নিউ, তাহলে p ইজ ইকুয়ালস টু হচ্ছে h নিউ ডিভাইডেড বাই c। এটা হলো আমাদের ইনসিডেন্ট ফোটন, যে ফোটনটা এসে ইলেকট্রনের উপর পড়লো তার কলিশনের আগে, সংঘর্ষের আগে, তার এনার্জি এবং মোমেন্টাম। এখন ইলেকট্রনের সংঘর্ষের আগে এনার্জি কি হবে, এনার্জি হচ্ছে রেস্ট এনার্জি, কোনো কিছু রেস্ট এনার্জি হচ্ছে mc স্কয়ার, পার্টিকেল তার রেস্ট এনার্জি E ইজ ইকুয়ালস টু mc স্কয়ার, এটা হচ্ছে বিফোর কলিশন। এবং ইলেকট্রন যেহেতু প্রথমে ইনিশিয়ালি থেমে আছে, তাহলে তার মোমেন্টাম ইজ ইকুয়ালস টু 0। তাহলে ইনিশিয়ালি ইলেকট্রনের এনার্জি mc স্কয়ার এবং তার মোমেন্টাম p ইজ ইকুয়ালস টু 0। ইনিশিয়ালি ফোটনের এনার্জি E ইজ ইকুয়ালস টু h নিউ এবং ফোটন মোমেন্টাম h নিউ ডিভাইডেড বাই c। এখন দেখো কলিশনের পরে, আফটার কলিশন, স্ক্যাটার্ড ফোটনের এনার্জি কি হবে, ফোটনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে, ফোটনের
ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। যেহেতু ফোটন থেকে কিছু এনার্জি ইলেকট্রন নিয়ে সে মুভ করবে, তাহলে তার এনার্জি কমে যাবে এবং ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস আফটার ফোটন, দেখো ফোটনের এনার্জি ইজ ইকুয়ালস টু এইচ নিউ প্রাইম অ্যান্ড ফোটন মোমেন্টাম এইচ নিউ প্রাইম ডিভাইডেড বাই সি। এটা হচ্ছে আফটার কলিশন, কলিশনের পরে। এখন ইলেকট্রনের তাহলে কি হবে? ইলেকট্রনের কলিশনের পরের এনার্জি, দেখো এইটা যেহেতু একটা পার্টিকেল, রেস্ট এনার্জি ছিল mc স্কয়ার, এখন কলিশনের পরে তার এনার্জি কি হবে? রুট ওভার m স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার c স্কয়ার, যেটা এই যে এই ইকুয়েশন আমরা শিখেছিলাম যে রিলেটিভিস্টিক মোমেন্টাম, এটা রেস্টে তার এনার্জি এটা ছিল, আর রেস্টে না থাকলে কোনো পার্টিকেলের এনার্জি কি হবে? e ইজ ইকুয়ালস টু m স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার c স্কয়ার। এবং তার ইলেকট্রনের যে মোমেন্টাম, মোমেন্টামকে আমরা p এর মাধ্যমে লিখলাম, এটা চেঞ্জ করব না। মোমেন্টামকে, মোমেন্টাম p এর মাধ্যমে লিখেছি, পার্টিকেলের মোমেন্টাম p কে p এর মাধ্যমে লিখেছি। তাহলে বিষয়টা কি হলো যে স্ক্যাটার হওয়ার পরে ফোটনের এনার্জি হলো h নিউ প্রাইম এবং মোমেন্টাম হলো h নিউ প্রাইম ডিভাইডেড বাই c। এবং ইলেকট্রনের এনার্জি কি হবে? ইলেকট্রনের এনার্জি হচ্ছে রুট ওভার m স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার c স্কয়ার এবং তার মোমেন্টাম p। আরেকটা বিষয় হচ্ছে ফোটন কত অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হলো, তার অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। দুই ডিফারেন্ট অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হলো। ফোটনের স্ক্যাটারিং অ্যাঙ্গেল ফাই অ্যান্ড ইলেকট্রনের স্ক্যাটারিং অ্যাঙ্গেল হচ্ছে থেটা, দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেল। এখন এগুলাকে আমরা কম্পোনেন্ট অ্যানালাইসিস করব, যে কাকে? ফোটনের মোমেন্টামকে। মোমেন্টাম, আমাদের কনজারভেশন অফ মোমেন্টাম যেহেতু লাগবে, আমরা সেকেন্ড ডায়াগ্রামে রাইট সাইড ডান পাশের ডায়াগ্রামে মোমেন্টামকে অ্যানালাইসিস করব বা রিজলভ করব। রিজলভ করা মানে কি? উপাংশে ভাগ করে ফেলবো। তো দেখো এখানে ফোটনের জন্য মোমেন্টাম উপরের দিকে অ্যাঙ্গেল হচ্ছে ফাই, মোমেন্টাম অ্যাঙ্গেল বেজের সাথে বা গ্রাউন্ডের সাথে তার অ্যাঙ্গেল ফাই। তাহলে দেখো এখানে এইচ নিউ প্রাইম ডিভাইডেড বাই সি, এটার এক্স কম্পোনেন্ট, এক্স এর দিকে উপাংশ হবে, আমরা জানি এক্স এর দিকে উপাংশ হয় cos ফাই, তাহলে এইচ নিউ প্রাইম ডিভাইডেড বাই সি cos ফাই। আর হচ্ছে ওয়াই এর দিকে ভার্টিক্যাল, দেখো ভার্টিক্যালি কম্পোনেন্ট কি হবে? এইচ নিউ প্রাইম ডিভাইডেড বাই সি সাইন ফাই, এইচ নিউ প্রাইম ডিভাইডেড বাই সি সাইন ফাই। তাহলে এই ভার্টিক্যাল কম্পোনেন্টে সাইন হয়, আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করে ফেললাম। কাকে? ফোটনের মোমেন্টামকে। ফোটনের মোমেন্টামের এক্স কম্পোনেন্ট কত, ফোটনের মোমেন্টামের ওয়াই কম্পোনেন্ট কত, আমরা সেটা বের করলাম কলিশনের পরে। এটা বিষয়টা কি? কলিশনের পরে, আফটার কলিশন। এখন দেখি আফটার কলিশন ইলেকট্রনের মোমেন্টাম কি হবে, এবং ইলেকট্রনের মোমেন্টাম হচ্ছে পি। পি কে আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করব, একটা কম্পোনেন্ট হচ্ছে হরাইজন্টাল যেটা হচ্ছে পি কস থেটা, এবং আরেকটা কম্পোনেন্ট ভার্টিক্যাল যেটা হচ্ছে পি সাইন থেটা। তাহলে ফোটনের আমরা দুইটা কম্পোনেন্টের মোমেন্টাম পেয়ে গেলাম কলিশনের পরে, আবার একইভাবে ইলেকট্রনের দুইটা কম্পোনেন্টের মোমেন্টাম পেয়ে গেলাম কলিশনের পরে। এখন আমরা জানি যে কি জানি, সেটা হচ্ছে যে কোনো ধরনের কলিশনে মোমেন্টাম কনজার্ভ থাকে, মোমেন্টামটা অলওয়েজ কনজার্ভ থাকে। তার মানে কি? কলিশনের আগের মোমেন্টাম এবং কলিশনের পরের মোমেন্টাম সবসময় একই থাকবে। তো ফার্স্টে আমরা হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য মোমেন্টামের কনজারভেশন লটা অ্যাপ্লাই করলাম ফর হরাইজন্টাল কম্পোনেন্ট, আনুভূমিক উপাংশের জন্য। তাহলে দেখো আনুভূমিক উপাংশে মানে হচ্ছে এক্স অক্ষের দিকে যেই চেঞ্জটা হচ্ছে সেটা। তো এটা হচ্ছে আমাদের কলিশনের আগে। খেয়াল করো কলিশনের আগে ফোটনের মোমেন্টাম কত? কলিশনের আগে ফোটনের মোমেন্টাম হচ্ছে এইচ নিউ ডিভাইডেড বাই সি। ইলেকট্রনের মোমেন্টাম কত? ইলেকট্রনের মোমেন্টাম হচ্ছে 0। তাহলে আফটার দ্য বিফোর দ্য কলিশন, কলিশনের পূর্বে, বিফোর দ্য কলিশন, ফোটন মোমেন্টাম এইচ নিউ ডিভাইডেড বাই সি অ্যান্ড ফোটন ইলেকট্রন মোমেন্টাম ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা যদি কলিশনের আগে একটা বাঁ পাশে লিখি, দেখো এইচ নিউ ডিভাইডেড বাই সি প্লাস 0, এটা হচ্ছে বিফোর কলিশন, বিফোর কলিশন বা ইনিশিয়াল মোমেন্টাম। আরেকটা কি? ফাইনাল মোমেন্টাম, দ্যাট মিন্স আফটার কলিশন, এক্স অক্ষ বরাবর আফটার কলিশন। তাহলে দেখো এক্স অক্ষ বরাবর, তোমরা বলো তো এক্স অক্ষ বরাবর ফোটনের মোমেন্টামটা কত? এক্স অক্ষ বরাবর কলিশনের পরে ফোটনের মোমেন্টাম কত? ডায়াগ্রাম দেখে কি কেউ বলতে পারবা? কলিশনের পরে এক্স অক্ষ বরাবর ফোটনের মোমেন্টাম কত? কুইকলি রেসপন্স করো। স্যার ফোটন, পি স্কয়ার সি ফোটনের স্কয়ার রুট ওভার পি স্কয়ার সি স্কয়ার। আমি দেখো কি বললাম, এই যে ফোটন স্ক্যাটার্ড হলো, স্ক্যাটার্ড হওয়ার ফলে ফোটনের মোমেন্টামটা কত? এটা হচ্ছে ফোটনের মোমেন্টাম এইচ নিউ প্রাইম ডিভাইডেড বাই সি, এটা হচ্ছে স্ক্যাটার্ড হওয়ার পরে ফোটনের মোমেন্টাম। তো সেটাকে আমরা কোথায় নিয়েছি? এই যে দেখো এইখানে নিয়েছি, ভেক্টর নোটেশনে নিয়ে আসছি। তাহলে আমরা কি জানি? ভেক্টরের দুইটা কম্পোনেন্টে ভাগ করা যায় যদি অ্যাঙ্গেল থাকে। এটা হচ্ছে ফাই অ্যাঙ্গেল, ফাই অ্যাঙ্গেল, তাহলে এক্স এর দিকে তার উপাংশ বা কম্পোনেন্টটা কত হবে?
এইচ নিউ প্রাইম ডিভাইডেড বাই সি কস ফাই। এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে তার কম্পোনেন্ট বা উপাংশ। এটা কি বুঝতে পেরেছো সবাই ক্লিয়ারলি যে এক্স এর দিকে ইয়েস স্যার। আফটার কলিশন ফোটনের মোমেন্টাম কত, এইচ নিউ প্রাইম ডিভাইডেড বাই সি কস ফাই। তো আমরা সেটা লিখলাম, এই যে দেখো এটা ফোটনের জন্য। তাহলে একইভাবে বলো তো ইলেকট্রনের কত হবে, কলিশনের পরে এক্স অক্ষ বরাবর ইলেকট্রনের কম্পোনেন্টটা কত হবে, ইলেকট্রনের এক্স অক্ষের দিকে অংশ মোমেন্টামের অংশ সেটা কত, এই যে দেখো এখানে এই হচ্ছে থেটা, এই দিকে হচ্ছে ইলেকট্রনের মোমেন্টাম। এটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করলাম, একটা হচ্ছে হরাইজন্টাল আনুভূমিক, তাহলে এটা থেটা হলে আনুভূমিক উপাংশটা হবে পি কস থেটা, আর এখানে উলম্ব উপাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হবে পি সাইন থেটা। দেখো এটাকে তোমরা আরো সহজভাবে দেখাই, কোন একটা ভেক্টর যদি এভাবে ডিরেক্টেড থাকে, মনে করো এটা পি ভেক্টর মোমেন্টাম ভেক্টর, আর এটা হচ্ছে যদি থেটা হয় তাহলে কি এর দুইটা উপাংশ থাকে, এটা তো তোমরা শিখেছো। তাহলে এইটা কি হবে, এই উপাংশটুকু কত হবে, এক্স এর দিকের উপাংশ কত হবে এবং ওয়াই এর দিকের উপাংশ কত হবে, এক্স এর দিকের উপাংশ হবে পি কস থেটা। এটাকে যদি আমরা ত্রিকোণমিতির ফর্মুলায় লম্ব বাই অতিভুজ বা ভূমি বাই অতিভুজ করি তাহলে এটা কি হয়ে যাবে, এটা এই অংশটুকু হবে পি কস থেটা। আবার এখানে একইভাবে এই অংশটা তখন হয়ে যাবে পি সাইন থেটা। পি কস থেটাকে আমরা বলি হরাইজন্টাল কম্পোনেন্ট। পি কস থেটার নাম কি, পি কস থেটাকে কি বলা হয়, হরাইজন্টাল কম্পোনেন্ট বা আনুভূমিক উপাংশ। আর পি সাইন থেটার নাম কি, পি সাইন থেটাকে বলা হয় উলম্ব উপাংশ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। তো প্রথমে আমরা মোমেন্টামের কনজারভেশন ল অ্যাপ্লাই করব, কার জন্য, হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য, আনুভূমিক উপাংশের জন্য। তো আনুভূমিক উপাংশের জন্য ইনিশিয়ালি চিন্তা করব যে প্রথমে কার জন্য, ফোটনের জন্য। প্রথমে ফোটনের মোমেন্টাম কত, এক্স এর দিকে। দেখো ওয়াই এর দিকে কিন্তু শুরুতে ফোটনের কোনো মোমেন্টাম নাই, ফোটন মুভ করতেছে এক্স অক্ষ বরাবর। তাহলে শুরুতে ফোটনের মোমেন্টামটা কত, এইচ নিউ ডিভাইডেড বাই সি। এটা হচ্ছে ইনিশিয়ালি বা শুরুতে ফোটনের মোমেন্টাম, এই যে আমরা সেটা লিখলাম এইচ নিউ ডিভাইডেড বাই সি। এটা হচ্ছে ফোটনের মোমেন্টাম প্লাস ইলেকট্রনের জন্য জিরো। কেউ একজন বলো তো কেন আমরা ইনিশিয়ালি ইলেকট্রনের মোমেন্টামটা জিরো নিয়েছি, কেন এটা জিরো নেওয়া হয়েছে, ইনিশিয়ালি আমরা ইলেকট্রনের মোমেন্টামকে জিরো নিয়েছি কেন, কারণ কি, আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? স্যার জি স্যার, একটু দেখতেছি স্যার। এখানে স্যার এটা আমরা স্থির ছিল শুরুতে স্যার, এই জন্য ইলেকট্রনের কলিশন মোমেন্টাম, হওয়ার আগ পর্যন্ত। কলিশনের আগ পর্যন্ত কি ইলেকট্রন স্থির অবস্থায় আছে, থেমে জি স্যার। আছে। থেমে থাকলে তো তার ভি জিরো, তাই না, মোমেন্টাম কি মাস ইনটু ভেলোসিটি ভি জিরো। তাহলে কি হলো, এই যে জিরো হয়ে গেল, তার মানে কলিশনের আগে ইলেকট্রনের মোমেন্টাম জিরো। তাহলে বাম পাশে আমরা দুইটার মোমেন্টাম যোগ করলাম, শুরুতে হলো ফোটনের মোমেন্টাম যেটা হচ্ছে এইচ নিউ ডিভাইডেড বাই সি, আর ইলেকট্রনের মোমেন্টাম, দেখো ইলেকট্রনের মোমেন্টাম জিরো। আর ডান পাশে কি হবে, এক্স অক্ষ বরাবর চেঞ্জ হয়ে যা হলো, দেখো ফোটনের মোমেন্টাম চেঞ্জ হয়ে এক্স অক্ষ বরাবর কি আসলো, এক্স অক্ষ বরাবর আসলো এইচ নিউ প্রাইম ডিভাইডেড বাই সি কস ফাই। একইভাবে ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রনের জন্য কি হলো, ইলেকট্রনের জন্য পি কস থেটা। তাহলে এই দুইটা টার্ম হলো আফটার দ্য কলিশন। এতটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সবাই, এই টার্মটা সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা, যে এটা এক্স অক্ষ বরাবর ইয়েস স্যার। ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম দুইটাকে ইকুয়াল লিখলাম। তাহলে এখন বলো তো আমরা এখন চাচ্ছি কি, এখন চাচ্ছি ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর যদি লিখি সেই ইকুয়েশনটা কি হবে সেটা একটু বলো। ওয়াই অক্ষ বরাবর আমরা লিখতে চাইলে ইকুয়েশনটা কি হবে, ওয়াই অক্ষ বরাবর বলো তো, ওয়াই অ্যাক্সিসের দিকে ফোটনের মোমেন্টাম কত, শুরুতে কলিশনের আগে ওয়াই অক্ষ বরাবর ফোটনের মোমেন্টাম কত, ফোটনের মোমেন্টাম জিরো জিরো। জিরো কারণ এটা তো এক্স এর দিকে মুভ করতেছে, তাই না, কোন দিকে মুভ করতেছে, এক্স এর দিকে, তো এর তো ওয়াই এর দিকে শুরুতে কোনো মোমেন্টাম নাই, এই কারণে জিরো। আর ওয়াই এর দিকে ইলেকট্রনের কলিশনের আগে ইলেকট্রনের মোমেন্টাম কত, ওয়াই অ্যাক্সিসের দিকে কলিশনের আগে ইলেকট্রনের মোমেন্টাম কত, এটাও জিরো কারণ ইলেকট্রন তো স্থির, তাই না, শুরুতে কি কলিশনের আগে ইলেকট্রন থেমে আছে, তার এক্স এর দিকেও কোনো মোমেন্টাম নাই, ওয়াই এর দিকেও কোনো মোমেন্টাম নাই, দ্যাট মিন্স জিরো প্লাস জিরো আলটিমেটলি কি হবে, জিরো। তাহলে ওয়াই অ্যাক্সিসের দিকে পারপেন্ডিকুলার ডিরেকশনে ইনিশিয়াল মোমেন্টাম জিরো প্লাস জিরো, দ্যাট মিন্স জিরো। ওকে, এরপরে দেখো আমরা তাহলে এখন ওয়াই অ্যাক্সিসের দিকে, এখন তোমরা দেখে বলো তো ওয়াই অ্যাক্সিসের দিকে ফোটনের
পারপেন্ডিকুলার বা ওয়াই বরাবর পারপেন্ডিকুলার বা অথবা লম্ব বরাবর বা লম্ব উপাংশ যেটাকে বলি ফোটনের জন্য সেটা কত? কলিশনের পরে ফোটনের ওয়াই অ্যাক্সিসের দিকে মোমেন্টাম কত? এই বিষয়টা কি বুঝতে পারতেছো না তোমরা? এই দেখো h নিউ প্রাইম ডিভাইডেড বাই c sin phi, তাই না? x যদি হয় cos phi তাহলে y এরটা কি হবে? পারপেন্ডিকুলারটা হবে sin phi। এই যে দেখো এটা আমরা লিখলাম sin phi, h নিউ প্রাইম ডিভাইডেড বাই c sin phi। কার? ফোটনের মোমেন্টাম y অ্যাক্সিসের দিকে, y অক্ষের দিকে বা y ডিরেকশনের দিকে। ওকে, সেটা লিখলাম। এখন দেখো এখানে প্লাস হওয়ার কথা, এটা তো যোগ করার কথা, কিন্তু যোগ কেন না করে মাইনাস করলাম? কারণ কি? দেখো এইটা হলো উপরের দিকে পারপেন্ডিকুলার আর ইলেকট্রনেরটা হচ্ছে নিচের দিকে। ইলেকট্রনেরটা কোন দিকে? ইলেকট্রনেরটা এই যে দেখো নিচের দিকে, দুইটা অপোজিট ডিরেকশনে। তাহলে পি সাইন থেটা হচ্ছে ইলেকট্রনের মোমেন্টাম ভার্টিক্যালি কম্পোনেন্টে বা ওয়াই অ্যাক্সিসের দিকের কম্পোনেন্টে পি সাইন থেটা। এই পি সাইন থেটা ওয়াই অ্যাক্সিসের দিকে যে কম্পোনেন্ট সেটা মাইনাস হচ্ছে, কারণ কি? অপোজিট ডিরেকশন, দুইটা একটা আরেকটার বিপরীত ডিরেকশনে, একটা প্লাস হলে এটা মাইনাস। তাহলে এই কারণে দেখো h নিউ প্রাইম ডিভাইডেড বাই c sin phi, এটা হচ্ছে ফোটনের জন্য y অ্যাক্সিসের দিকে তার মোমেন্টাম মাইনাস পি সাইন থেটা। মাইনাস কেন হলো? যেহেতু এটা নিচের দিকে মাইনাস y অ্যাক্সিসের দিকে, এটা হচ্ছে প্লাস y অ্যাক্সিসের দিকে, আর পি সাইন থেটাটা মাইনাস y অ্যাক্সিসের দিকে হওয়ার কারণে এখানে আমরা মাইনাস পি সাইন থেটা নিলাম। তো আমি এই আরেকটা ইকুয়েশন পেলাম, একটা হচ্ছে x অ্যাক্সিসের দিকে, এটা এক নাম্বার ইকুয়েশন, আর y অ্যাক্সিসের দিকে আমরা আরেকটা ইকুয়েশন পেলাম, দুইটা ইকুয়েশন। এখন আমরা কি করব? দেখো এই ইকুয়েশন গুলাকে, এই যে এই ইকুয়েশনটা ফার্স্ট যে ইকুয়েশন, এটাকে আমরা সি দ্বারা, এই যে এখানে সি এর দ্বারা এই বোথ সাইডে সি দ্বারা মাল্টিপ্লাই করে দিব। বোথ সাইডে এই ইকুয়েশনের বোথ সাইডে কি করব? এখানে যা আছে এর সাথে সি দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, আবার এখানে যা আছে এটার সাথেও সি দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে কি হবে? দেখো এখানে আমাদের পি সি কস থেটা, এই যে এই দুইটা মিলে হলো এই সি মাল্টিপ্লাই করে দিয়েছি পি সি কস থেটা হলো ইজ ইকুয়ালস টু, এখানে দেখো ডান পাশে আছে এইচ নিউ ডিভাইডেড বাই সি, সি দিয়ে মাল্টিপ্লাই করলে সি সি ক্যান্সেল হয়ে গেল, থেকে গেল এইচ নিউ, মাইনাস এখানের সি আর এখানের সি ক্যান্সেল হয়ে এইচ নিউ প্রাইম কস ফাই। তাহলে আমি ইকুয়েশনটা পেলাম পি সি কস থেটা ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম কস ফাই। আরেকটা ইকুয়েশন পেলাম। এখন এই ইকুয়েশনটাকে একইভাবে সি দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে এই পি এর সাথে সি মাল্টিপ্লাই আসবে, জিরোর সাথে সি আসলে তো জিরোই হয়ে যাবে, এখানে তো ডান পাশে বা এই বাম পাশে কিছুই থাকবে না, তো এখানে হলো পিসি সাইন থেটা, এই যে পিসি সাইন থেটা ইজ ইকুয়ালস টু এইচ নিউ প্রাইম সাইন ফাই। পিসি সাইন থেটা ইজ ইকুয়ালস টু এইচ নিউ প্রাইম সাইন ফাই। এই যে দুইটা ইকুয়েশন, এখান থেকে জাস্ট বোথ সাইডে সি দ্বারা মাল্টিপ্লাই করে আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। এই ইকুয়েশনকে এখন আমরা স্কোয়ার করব। এই যে দেখো প্রথম ইকুয়েশনটাকে বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, বোথ সাইডে স্কোয়ার করলে এটা হলো পি স্কোয়ার সি স্কোয়ার কজ স্কোয়ার থেটা ইজ ইকুয়ালস টু, এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হলো এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম কস ফাই, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার এইচ নিউ তার স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু এইচ নিউ প্রাইম কস ফাই, টু এ বি 2ab, then plus b square হচ্ছে h new cos phi, that means h new cos phi whole square করলে হবে h new prime whole square cos square phi। তো এই ইকুয়েশনটা প্রথমটাকে বোথ সাইডকে স্কয়ার করার ফলে আমরা পেলাম। এখন দ্বিতীয় ইকুয়েশনটাকে বোথ সাইড স্কয়ার করে দিই, তাহলে দেখো আসে p স্কয়ার c স্কয়ার sin স্কয়ার থিটা বাম পাশে ইজ ইকুয়ালস টু h নিউ প্রাইম হোল স্কয়ার sin স্কয়ার phi। এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন। এখন আমরা কি করব? এই ইকুয়েশন এটাকে এবং এটাকে যোগ করে দিব, প্লাস করে দিব। তোমরা দেখে বলো তো, তোমাদের বলতে হবে প্লাস করলে বাম পাশে কি থাকবে। দুইটা ইকুয়েশনকে আমি যদি যোগ করে দেই তাহলে দুইটা ইকুয়েশনের লেফট সাইডে কি থাকবে এবং কেন কি থাকবে, কেন থাকবে সেটাও বলতে হবে। কি হবে লেফট সাইডে, কি হবে? স্যার পি স্কয়ার সি স্কয়ার কমন নিয়েছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা করে দেব। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু কত? 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু কত জানো না? 1 স্যার 1 1। তাহলে কি হলো? এই দেখো পি স্কয়ার সি স্কয়ার কমন নিলে
এখানে হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, দ্যাট মিন্স ইনটু 1 p স্কয়ার c স্কয়ার থেকে গেল। তাহলে বাম পাশে আমার থেকে গেল শুধু p স্কয়ার c স্কয়ার। এখন দেখি ডান পাশে কি থাকে। ডান পাশে দেখো এখানে h নিউ হোল স্কয়ার থেকে গেল মাইনাস 2h নিউ h নিউ প্রাইম cos ফাই সেটাও থেকে গেল, প্লাস এখানে একটা টার্ম আছে, এখানে আর একটা টার্ম আছে, এই যে দেখো এই দুইটা যদি যোগ করি তাহলে আলটিমেটলি কি হবে, h নিউ প্রাইম হোল স্কয়ার কমন যাবে, কমন যে হয় sin স্কয়ার ফাই প্লাস cos স্কয়ার ফাই, তো sin স্কয়ার ফাই cos স্কয়ার ফাই 1 হবে, আর আলটিমেটলি থেকে যাবে h নিউ প্রাইম হোল স্কয়ার। তো আমার ইকুয়েশনটা ফাইনালি দাঁড়ালো p স্কয়ার c স্কয়ার ইজ ইকুয়ালস টু h নিউ প্রাইম হোল স্কয়ার মাইনাস 2h নিউ ইনটু h নিউ প্রাইম cos ফাই প্লাস h নিউ প্রাইম হোল স্কয়ার। এই হলো আমাদের ইকুয়েশনটা আমরা পেলাম। এখন আমরা এনার্জির ইকুয়েশনে চলে আসব। টোটাল এনার্জি, আমরা জানি টোটাল এনার্জিকে সাম অফ কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি অথবা রেস্ট এনার্জি আকারে লিখতে পারি। তাহলে দেখো আমরা এখানে টোটাল এনার্জিকে লিখলাম, টোটাল এনার্জি ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট এনার্জি। দেখো কোয়ান্টাম ফিজিক্সে আমরা রেস্ট এনার্জি ইউজ করি পোটেনশিয়াল এনার্জির পরিবর্তে। নরমালি আমরা ক্লাসিক্যালি কি বলি, টোটাল এনার্জি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির যোগফলের সমান, কিন্তু আমরা এখানে কোয়ান্টামে ওই পোটেনশিয়াল এনার্জিটাকে পার্টিকেলের জন্য তার রেস্ট এনার্জি হিসেবে কনসিডার করি। তাহলে আমাদের E ইজ ইকুয়ালস টু হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট এনার্জি mc স্কয়ার। আবার দেখো রিলেটিভিস্টিক টোটাল এনার্জি E ইজ ইকুয়ালস টু রুট ওভার m স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার c স্কয়ার, এই দুইটা আমরা জানি। তাহলে এই দুইটার E বোথ সাইডের বাম পাশে E আছে, তাহলে কি করতে পারি, দুইটা ইকুয়েশনের ডান পাশকে আমরা সমান লিখতে পারি। তাহলে দেখো ke কাইনেটিক এনার্জি প্লাস mc স্কয়ার ইজ ইকুয়ালস টু রুট ওভার m স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার c স্কয়ার। তারপরে কি, এই যে এখানে এটা লিখেছি যে কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট এনার্জি mc স্কয়ার, বাঁ পাশে রাইট সাইডে হচ্ছে রুট ওভার m স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার c স্কয়ার। এখন দেখো আমি কি করব, রুটটাকে ক্যান্সেল করতে হবে, আমার রুট বাদ দিতে হবে। রুট বাদ দিতে হলে কি করব, বোথ সাইডকে আবার স্কয়ার করে দিব। তাহলে দেখো বাঁ পাশে আমি কাইনেটিক এনার্জি প্লাস mc স্কয়ার তার হোল স্কয়ার করে দিলাম ইজ ইকুয়ালস টু ডান পাশে রুট চলে গেল m স্কয়ার c টু দি পাওয়ার 4 প্লাস p স্কয়ার c স্কয়ার। এখন এখানে আমরা ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করব, এই যে রিঅ্যারেঞ্জ করে কি করব, দেখো এখান থেকে এটাকে হোল স্কয়ারের ফর্মুলা ভেঙে দিব, কাইনেটিক এনার্জি স্কয়ার প্লাস 2 কাইনেটিক এনার্জি m স্কয়ার c স্কয়ার প্লাস m স্কয়ার c টু দি পাওয়ার 4। ফর্মুলা ভেঙে দিলে c টু দি পাওয়ার m স্কয়ার c টু দি পাওয়ার 4 কেটে যাবে, এখানে m স্কয়ার c টু দি পাওয়ার 4 এর সাথে কেটে যায়, এখানে আমরা সাইড চেঞ্জ করলে পাবো p স্কয়ার c স্কয়ার ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি স্কয়ার প্লাস 2 mc স্কয়ার ইনটু কাইনেটিক এনার্জি। এটা হচ্ছে p স্কয়ার c স্কয়ারের পরিবর্তে আমরা পাবো। কেন আনলাম, কারণ আমার ইকুয়েশনের বাম পাশে ছিল p স্কয়ার c স্কয়ার, এই যে এটা 3 নাম্বার ইকুয়েশন। দেখো 3 নাম্বার ইকুয়েশনের বাম পাশে কি ছিল, p স্কয়ার c স্কয়ার। তাহলে এখন এখান থেকে p স্কয়ার c স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারবো কাইনেটিক এনার্জি স্কয়ার প্লাস 2mc স্কয়ার ইনটু কাইনেটিক এনার্জি। এখন দেখো ফোটনের কাইনেটিক এনার্জিকে আমরা কিভাবে লিখতে পারি। ফোটনের কাইনেটিক এনার্জি হচ্ছে তার ইনিশিয়াল এনার্জি মাইনাস কলিশনের পরের এনার্জি। তাহলে ইনিশিয়ালি ফোটন কলিশনের আগে তার এনার্জি কত ছিল, এই যে দেখো কলিশনের আগে তার এনার্জি ছিল হচ্ছে h ইনটু নিউ, যেহেতু মুভমেন্টে আছে তার রেস্ট এনার্জি কিন্তু 0। ফোটনের রেস্ট এনার্জি কত, ফোটনের রেস্ট এনার্জি 0, তাহলে ফোটনের এনার্জি h নিউ, আলটিমেটলি এটাই হচ্ছে তার কাইনেটিক এনার্জির সমান। তাহলে কলিশনের আগে ছিল h নিউ, কলিশনের পরে হয়ে গেল h নিউ প্রাইম। তাহলে আমাদের কাইনেটিক এনার্জি, যে কাইনেটিক এনার্জি ইলেকট্রন পাবে কতটুকু পাবে ইলেকট্রন, এখানে একটা বিষয় বোঝার আছে, আমি আবার একটু দেখাই। এখানে একটু ডায়াগ্রাম, এই হচ্ছে আমাদের ইলেকট্রন, এই হচ্ছে আমাদের ফোটন। ফোটন হচ্ছে শুরুতে h নিউ এনার্জি নিয়ে আসলো, আর এখানে ধাক্কা লাগার পরে তার এনার্জি হয়ে গেল h নিউ প্রাইম। ওকে, আর ইলেকট্রনটা কি হলো, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হলো, ইলেকট্রন মুভ করলো একটা কাইনেটিক এনার্জিতে। তোমরা বলো তো ইলেকট্রনের কাইনেটিক এনার্জি তাহলে কার সমান হবে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কার সমান হবে বলতে পারবে? এই যে ভালো করে বোঝো, আমাদের যে ফোটনটা আসলো, মনে করো এটা একটা ধাক্কা, একটা এনার্জি দিলা, কতটুকু h নিউ, ধরে নাও এটা 5 জুল, আর ইলেকট্রন ধাক্কা লাগার পরে ফোটনের যে এনার্জি রয়ে গেল সেটা ধরে নাও 3 জুল। তাহলে ইলেকট্রন কতটুকু কাইনেটিক এনার্জি পেয়েছে বলো তো, এখন ইলেকট্রন কতটুকু কাইনেটিক এনার্জি পাবে, এই কাইনেটিক এনার্জিটা কার সমান হবে? স্যার
এই ওই দুটার মাইনাস বিয়োগফল স্যার। ওই দুইটার বিয়োগফলের সমান। তো এটাই তো বুঝো যে এখানে যা দিল তার থেকে তো এ কিছুটা নিল, দেওয়ার পরে যদি আমার থাকে এইচ নিউ প্রাইম, তাহলে কি হবে? এ কতটুকু পেল? ওই দুইটার ডিফারেন্সের সমান বা ওই দুইটার পার্থক্যের সমান। হবে তাহলে কি হবে? এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম। তাহলে এই ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা, এই যে দেখো আমরা কাইনেটিক এনার্জি, ইলেকট্রনের কাইনেটিক এনার্জিকে লিখতে পারি কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ইজ ইকুয়ালস টু এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম। কাইনেটিক এনার্জি জায়গায় কি লিখলাম? এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম। তো এখন এটা আমরা বসিয়ে দিতে পারি সরাসরি ইকুয়েশনে, যে পি স্কয়ার সি স্কয়ারের জায়গায় কাইনেটিক এনার্জি প্লাস 2mc স্কয়ার কাইনেটিক এনার্জি। তাহলে দেখো কাইনেটিক এনার্জিকে এখানে এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম তার হোল স্কয়ার করলে যে ফর্মুলা হয়ে গেল এ প্লাস বি হোল এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা করলাম কাইনেটিক এনার্জি স্কয়ারকে, তারপরে 2mc স্কয়ার ইনটু কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জির জায়গায় এই যে বসিয়ে দিলাম এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম। তাহলে আমার ইকুয়েশনটা এখন দেখো ফাইনালি হচ্ছে বোথ সাইড থেকে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি, না রিঅ্যারেঞ্জ বলতে কি এটা যদি আমরা এই যে এইখানে এই 3 নাম্বার ইকুয়েশন নিয়ে যাই, দেখো কি করলাম, পি স্কয়ার সি স্কয়ার ইজ ইকুয়ালস টু যা বের করলাম সেটা যদি 3 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দেই এবং বোথ সাইডের একই জিনিসগুলো বাদ দিয়ে দেই, বোথ সাইডে যা আছে তা সেগুলোকে আমরা যদি মাইনাস করি, তাহলে আমার ইকুয়েশনটা থাকবে 2mc স্কয়ার এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম ইজ ইকুয়ালস টু 2h নিউ ইনটু h নিউ প্রাইম। এটা ওই যে 2ab এর ফর্মুলাতে যেটা আসছে 2ab 2h নিউ মাইনাস h নিউ প্রাইম। তো আমরা কি করেছি, যে কাইনেটিক এনার্জি তার হোল স্কয়ার মানে হচ্ছে h নিউ মাইনাস h নিউ প্রাইম তার হোল স্কয়ার a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার করলে যে ফর্মুলা হয় a স্কয়ার, মানে এখানে তো মাইনাস a মাইনাস b, তাহলে হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর এখানে যেটা থেকে গেল এটাকে আবার ওই 3 নাম্বার ইকুয়েশনে পি স্কয়ার সি স্কয়ারের পরিবর্তে বসিয়ে দিব, বসিয়ে বোথ সাইড থেকে একই জিনিসগুলো ক্যান্সেল করব, ক্যান্সেল করে আমার টার্ম থাকে 2mc স্কয়ার h নিউ মাইনাস h নিউ প্রাইম ইজ ইকুয়ালস টু 2h নিউ ইনটু h নিউ প্রাইম 1 মাইনাস cos phi। এটা হলো আমার ইকুয়েশন। এখন আমি কি করব, এই ইকুয়েশনের বোথ সাইডকে 2h স্কয়ার c স্কয়ার দিয়ে ডিভাইডেড করে দিব। ইকুয়েশনের বোথ সাইডকে কি দিয়ে ডিভাইডেড করব? 2h স্কয়ার প্লাঙ্কস কনস্ট্যান্ট তার স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার। তাহলে এই যে দেখো এখানে যদি 2mc স্কয়ার a স্কয়ার c স্কয়ার দিয়ে ডিভাইডেড করি, c স্কয়ার c স্কয়ার চলে গেল, আবার এখানে যদি ডিভাইডেড করি 2 2 চলে যাচ্ছে, 2 2 ক্যান্সেল হচ্ছে, 2 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে থাকে কি দেখো বাঁ পাশে থাকে mc c, এখানে mc c স্কয়ার আর h কাট স্কয়ার c স্কয়ার 2h কাট স্কয়ার c স্কয়ার দিয়ে যদি ডিভাইডেড করি, তাহলে এখানে আমার থাকবে কি 2 2 চলে যাচ্ছে, m c ডিভাইডেড বাই h কাট, সিটা পরে আসে, এখানে দেখো সি টার্মটা পরে আসে, প্রথমে থাকে হচ্ছে m ডিভাইডেড বাই h কাট, এই যে m ডিভাইডেড বাই h কাট স্কয়ার এই টার্মটা থাকে h কাট স্কয়ার ইনটু h নিউ মাইনাস h নিউ, h যদি কমন নেই h এর সাথে h স্কয়ার, এই যে এখানে h কমন যাবে, h এর সাথে h স্কয়ার কেটে শুধু থাকবে h, h এবং h স্কয়ার ক্যান্সেল হবে, এই যে এখানের h স্কয়ার এবং এই ভিতর থেকে h যদি কমন নাও তাহলে h টা বাইরে আসবে, বাইরে এসে থাকবে শুধু h, তাহলে থাকলো m ডিভাইডেড বাই h। আর ভিতরে থাকে কি নিউ মাইনাস নিউ প্রাইম। এখন দেখো নিউ মাইনাস নিউ প্রাইমের এখানে সি দ্বারা ডিভাইডেড করে দিলাম, নিউকে সি দ্বারা ডিভাইডেড করলাম, নিউ প্রাইমকে সি দ্বারা ডিভাইডেড করলাম। তো সেই জন্য কি করতে হবে, একটা সি কমন নিতে হবে, একটা সি মানে মাল্টিপ্লাই আকারে নিতে হবে, সি কে সি দ্বারা মাল্টিপ্লাই করলাম, আবার ভিতরে সি দ্বারা ডিভাইডেড করে দিলাম, ডান পাশে একই কাজ করলাম, সি দ্বারা ডিভাইডেড করে দিলাম, এই যে দেখো নিউ ডিভাইডেড বাই সি, নিউ প্রাইম ডিভাইডেড বাই সি। তো এই পার্টের পরে এসে আমরা এখানে দেখো একটা টার্ম বসাবো, সেটা হচ্ছে নিউ ডিভাইডেড বাই সি কে ল্যামডা এর মাধ্যমে এক্সপ্রেস করব। আমরা জানি কি সি ইজ ইকুয়ালস টু নিউ ল্যামডা, তাহলে ল্যামডা বাই সি ইজ ইকুয়ালস টু বা ল্যামডা 1 বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু নিউ বাই সি, সাইড চেঞ্জ করলে জাস্ট যদি সাইড চেঞ্জ করি তাহলে এই টার্মটা চলে আসবে ল্যামডা ডিভাইডেড বাই সি which one is equals to new divided by c is equals to 1 divided by lambda। তাহলে এই যে এখানে যেটা আছে নিউ ডিভাইডেড বাই সি, এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই ল্যামডা আকারে, আবার নিউ প্রাইম ডিভাইডেড বাই সি সেটা চলে আসবে 1 ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম। তাহলে ইকুয়েশনটা থেকে গেল mc ডিভাইডেড বাই h কাট ইনটু 1 ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস 1 ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos phi ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস ল্যামডা প্রাইম। এই ফাইনালি আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করি,
এখান থেকে ল্যামডা ল্যামডা প্রাইম যদি এলসিএম করি বা লসাগু করি, ল্যামডা ল্যামডা প্রাইমের সাথে কেটে যায়, বাম পাশে থাকবে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু এমসি, আর এইচ কার সাইড চেঞ্জ হয়ে গেলে হবে এইচ ডিভাইডেড বাই এমসি ইন্টু 1 মাইনাস কস ফাই। তো এটাই হচ্ছে আমাদের কম্পটন ইফেক্টের ইকুয়েশন। দেখো ইকুয়েশনটা কি হলো, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এমসি ইন্টু 1 মাইনাস কস ফাই। এখন কোন টার্মটা কি একটু ভালো করে বুঝতে হবে। ল্যামডা প্রাইমের নাম কি? ল্যামডা প্রাইম হচ্ছে ফোটনের ওয়েভলেন্থ স্ক্যাটারিং এর পরে, ফোটনের ওয়েভলেন্থ কত হবে। ল্যামডা হচ্ছে স্ক্যাটারিং এর আগে ফোটনের ওয়েভলেন্থ কত। এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, এম হচ্ছে ইলেকট্রনের ম্যাস, সি হচ্ছে লাইটের স্পিড। এম কার ম্যাস? ফোটনের ম্যাস। ফোটনের তো কোনো ম্যাসই নাই, রেস্ট ম্যাস নাই, তাহলে এমটা কার ম্যাস? এম হচ্ছে ইলেকট্রনের ম্যাস, ইলেকট্রনের ভর। সি হচ্ছে লাইটের স্পিড। 1 মাইনাস কস ফাই। বলো তো ফাই কি অ্যাঙ্গেল? এই ফাইটা কিসের অ্যাঙ্গেল? আগে কিন্তু বলেছি ফাই এবং থেটা দুইটা অ্যাঙ্গেল ছিল, তোমাদের বলতে হবে ফাই কিসের অ্যাঙ্গেল, থেটা কিসের অ্যাঙ্গেল, বলো। ফাই কিসের অ্যাঙ্গেল এবং থেটা কিসের অ্যাঙ্গেল? তাহলে তো ফার্স্ট থেকে আসলে কিছুই বোঝো নাই যদি না বলতে পারো ফাই কি এবং থেটা কি। ডায়াগ্রাম দেখো, ডায়াগ্রাম দেখে বলো তো ফাই কি এবং থেটা কি। কোনো রেসপন্স নাই, আমাকে কি শুনতে পাচ্ছ তো? জি স্যার। ওই যে ফাই ফোটনের সাথে এক্স অক্ষের যে কোণটা স্যার ওটা হলো ফাই, আর স্যার ওই যে স্ক্যাটার্ড ইলেকট্রনের সাথে যে স্যার এক্স অক্ষের কোণটা ওটা থিটা। তো এটাকে কি বলবো? ওই ফাই যেহেতু স্ক্যাটার্ড হওয়ার পরে অ্যাঙ্গেল, তাহলে এটা কি বলবো? এটাকে বলবো ফোটনের স্ক্যাটারিং অ্যাঙ্গেল। কি বলবো এটার নাম? ফাইয়ের নাম কি? স্ক্যাটারিং অ্যাঙ্গেল অফ ফোটন। আর থেটা কি হবে? স্ক্যাটারিং অ্যাঙ্গেল অফ ইলেকট্রন। তো দুইটা অ্যাঙ্গেল আমাদের ইকুয়েশনে কোনটা আছে, থেটা না ফাই? এখানে দেখো ইকুয়েশনে আছে ফাই, তাহলে এখানে কার অ্যাঙ্গেলটা হবে? ফোটনের স্ক্যাটারিং অ্যাঙ্গেল। তাহলে আমাদের ল্যামডা প্রাইম কি বলেছি বলো তো? ল্যামডা প্রাইমের নাম কি বলেছি? হোয়াট ইজ ল্যামডা প্রাইম? ল্যামডা প্রাইম কি বলেছি? ল্যামডা কি? ওয়েভলেন্থ। তো ল্যামডা প্রাইম কি? ফোটন স্ক্যাটার্ড হওয়ার পরে স্ক্যাটার্ড ওয়েভলেন্থ অফ দ্য ফোটন। ল্যামডা প্রাইম কি? স্ক্যাটার্ড ওয়েভলেন্থ অফ দ্য ফোটন। and what is lambda? lambda হচ্ছে ইনসিডেন্ট ফোটন ওয়েভলেন্থ। ইনসিডেন্ট ফোটন ওয়েভলেন্থ, যে ওয়েভলেন্থ নিয়ে ফোটন ইলেকট্রনের উপর এসে পড়েছে। আর ল্যামডা প্রাইম কি? স্ক্যাটার্ড হওয়ার পরে ফোটন যে ওয়েভলেন্থ নিয়ে চলে গিয়েছে, স্ক্যাটারিং হয়েছে, সেটা স্ক্যাটার্ড ফোটনস ওয়েভলেন্থ। ল্যামডা প্রাইম হচ্ছে স্ক্যাটার্ড ফোটনস ওয়েভলেন্থ, ল্যামডা হচ্ছে ইনসিডেন্ট ফোটনস ওয়েভলেন্থ। এইচ, এইচ হচ্ছে, এইচ এর নাম কি? এইচ কি? এইচও বলতে পারবে না। হোয়াট ইজ এইচ? এইচ প্লাঙ্কস কনস্ট্যান্ট। প্লাঙ্কস কনস্ট্যান্ট, ঠিক আছে। এম, এম কি? এম কি? এম বলেছি, মাত্র বলেছি। এম কি? কার ম্যাথ? ম্যাথ অফ ইলেকট্রন। ম্যাথ অফ ইলেকট্রন, মাথায় রাখতে হবে এই বিষয়গুলো, না হলে প্রবলেম সলভ করতে পারবে না। এম হচ্ছে ইলেকট্রনের ম্যাথ, সি হচ্ছে লাইট স্পিড। ওকে, এখন দেখো ইন্টারেস্টিং বিষয়, আমরা যেটা বললাম যে পার্টিকেল বিহেভিয়ার এই ইকুয়েশনে কিভাবে প্রুফ হয়, তার সিগনিফিকেন্স দেখলে আমরা বুঝতে পারবো। যখন এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে ফাইয়ের ভ্যালু, যখন ফাইয়ের ভ্যালু মানে স্ক্যাটারিং অ্যাঙ্গেল যখন 0 হচ্ছে, স্ক্যাটারিং অ্যাঙ্গেলের মান যখন 0, তখন দেখা যায় যে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা। বলো তো এর মানটা কত হবে? ফাই যদি 0 হয়, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডার মান কত হবে? 0 হবে স্যার। 0 হবে, কারণ কি? cos 0 এর মান 1। কারণ হচ্ছে কি? cos 0 এর ভ্যালু 1। এই দেখো সাইডে ব্র্যাকেট লিখে দিচ্ছি যে cos 0, ফাই এর মান যখন 0 বসাবো, cos 0 এর ভ্যালু 1, 1 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে ফাই যখন 0 হচ্ছে, স্ক্যাটারিং কোনো অ্যাঙ্গেল হচ্ছে না, তখন কি বিষয়টা ঘটছে? তখন ল্যামডা এবং ল্যামডা প্রাইম দুইটা সমান, তার মানে ওয়েভলেন্থের কোনো চেঞ্জ হচ্ছে না। এটা যখন প্রুফ হচ্ছে, এক্সপেরিমেন্টালির সাথে মিলে যাচ্ছে, তাহলে বলতে পারি যে হ্যাঁ, এটা পার্টিকেলের নেচারই 100% শো করে। তাহলে কখন স্ক্যাটার্ড অ্যাঙ্গেল
না, আমরা বলবো যে কখন ওয়েভলেন্থের পরিবর্তন হবে না, তখন তোমার মাথায় রাখতে হবে যদি স্ক্যাটারিং অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়, তার মানে কোনো অ্যাঙ্গেলে এই স্ক্যাটার্ড যদি না হয়, স্ক্যাটার্ড কোনো অ্যাঙ্গেল যদি না থাকে, দ্যাট মিন্স তখন ওয়েভলেন্থেরও কোনো পরিবর্তন হবে না। যে ফোটন মানে হচ্ছে লাইট যে ওয়েভলেন্থ নিয়ে এসে যে ওয়েভলেন্থ নিয়ে এসে ইলেকট্রনের উপরে পড়বে, ঠিক সেই ওয়েভলেন্থ নিয়ে আবার ব্যাক করে চলে যাবে, মানে এখানে এদের কোনো স্ক্যাটারিং হবে না, বা ওই ওয়েভলেন্থ নিয়েই তার কোনো ওয়েভলেন্থের পরিবর্তনই হবে না। ওকে, এই হচ্ছে প্রথম ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন হচ্ছে কখন সর্বোচ্চ ওয়েভলেন্থ হবে, স্ক্যাটার্ড হওয়ার পরে ওয়েভলেন্থ সবচেয়ে বড় কখন হবে, ওয়েভলেন্থের মানটা সবচেয়ে বড় কখন হবে, ফাইয়ের মান কত হলে ওয়েভলেন্থের মান এই ডিফারেন্সটা সবচেয়ে বেশি হবে, ম্যাক্সিমাম ডিফারেন্স হবে। তো সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি, যে ফাই হচ্ছে যখন 180 ডিগ্রি, ফাইয়ের মান কত 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি ওইটা 2 হয়ে যাবে স্যার, ওইটা 2 হয়ে গেলে ম্যাক্সিমাম দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে কি ম্যাক্সিমাম, তাহলে দেখো ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু h ডিভাইডেড বাই mc ইন্টু 1 প্লাস 1, তার মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে, সবচেয়ে বড় ডিফারেন্স। তাহলে সবচেয়ে বড় পরিবর্তনটা কখন হবে, স্ক্যাটারিং এর ফলে সবচেয়ে বড় যে পরিবর্তন সেটা কখন হবে, যদি অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি, অ্যাঙ্গেল 180 ডিগ্রি হলে তখন সবচেয়ে বড় পরিবর্তনটা হবে। ওকে, সো এটাও কিন্তু এক্সপেরিমেন্টের সাথে মিলে যাচ্ছে, আমরা যে থিওরিটিক্যাল অ্যানালাইসিস করে যা পেলাম, এক্সপেরিমেন্ট করলে দেখা যায় যে হ্যাঁ, যখন এসে ধাক্কা লেগে অপোজিটে ব্যাক করে যায় 180 ডিগ্রি, মানে কি ইলেকট্রনের সাথে এভাবে ধাক্কা লাগবে, ধাক্কা লাগলে অন্যদিকে যাবে না, কি করবে সরাসরি আবার অপোজিট দিকে 180-তে ব্যাক হয়ে চলে আসবে, 180 ডিগ্রিতে সে অপোজিট দিকে ব্যাক হয়ে আসে, তখন দেখা যাচ্ছে যে স্ক্যাটার্ড ওয়েভলেন্থটা সবচেয়ে বড় পাচ্ছি, ম্যাক্সিমাম পাচ্ছি। এটাও এক্সপেরিমেন্টের সাথে মিলে যাচ্ছে। তাহলে এই দুইটা এভিডেন্সের পরে বলা যায় হ্যাঁ, এখানে ফোটনটা কি আসলে একটা কণা, ফোটনের কণা ধর্ম 100% প্রমাণিত হয়ে গেল। এবং এই কাজটা করছে কে, কম্পটন নামে সায়েন্টিস্ট, এবং তার নাম অনুসারে এটাকে বলা হয় কম্পটন ইফেক্ট। যদিও আইনস্টাইনের নাম অনুসারে কিন্তু এটাকে আইনস্টাইন ইফেক্ট বলা হয় না, বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট, বাট এখানে কম্পটনের নাম অনুসারে এটাকে বলা হয় কম্পটন ইফেক্ট। যার মাধ্যমে কি হলো, তাহলে বলতো কম্পটন ইফেক্টের মাধ্যমে কি প্রমাণিত হলো, সামারি কথা, সারমর্ম কথা, যে আসলে কম্পটন ইফেক্টের মাধ্যমে কি বিষয়টা প্রমাণিত হলো। স্যার ফোটন একটি কণা স্যার, এটাই প্রমাণিত হলো। ফোটন একটা কণা, তার কণা ধর্ম, ঠিক আছে, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কণা ধর্ম প্রমাণিত হলো, এই বিষয়টা প্রমাণিত হলো কম্পটন স্ক্যাটারিং এর মাধ্যমে। কি হলো, এত সময় মনে হয় শুনতে পাওনি না, কত সেকেন্ড? ইলেকট্রনের কণা ধর্ম পর্যন্ত হ্যাঁ, ইলেকট্রনের কণা ধর্ম। তাহলে দেখো যে এরপরে যেটা বললাম, যে এই ঘটনার কারণে, এই এক্সপেরিমেন্টের কারণে এবং এই ইকুয়েশনের কারণে কিন্তু একজন সায়েন্টিস্টকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তাহলে বুঝো কত বড় গুরুত্বপূর্ণ একটা এভিডেন্স শো ছিল, প্রমাণ শো করা হয়েছে, যে কণা ধর্মটা একেবারে 100% প্রমাণিত করতে সক্ষম হলো। সেই সক্ষমতার কারণেই মূলত তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই জন্যই বলেছি যে কম্পটন ইফেক্টটা গুরুত্বপূর্ণ এবং ইকুয়েশনটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবা, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু h ডিভাইডেড বাই mc ইনটু 1 মাইনাস cos phi। সো এখন আমরা দুইটা প্রবলেম সলভ করব কম্পটন স্ক্যাটারিং রিলেটেড, কম্পটন ইফেক্ট রিলেটেড। কম্পটন ইফেক্ট সবাই বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা? প্রথমে জানতে হবে এটা কি, এটা কি, কে করলো, কিভাবে করলো, এবং তার কিভাবে ডেরিভেশনটা আসলো। ডেরিভেশনটা মেমোরাইজ করার কোনো বিষয় না, কষ্ট করে বারবার প্র্যাকটিস করে মুখস্থ রাখবা, যে একদম গড়গড় করে লিখে দিবা এরকম না, কিন্তু বিষয়টা হচ্ছে বুঝতে পেরেছো কিনা আসলে কি আসছে, মূল সামারি ইকুয়েশনটা কি, কি আমরা বের করলাম, কি ফাইন্ডিংস পেলাম, কি এই পয়েন্টগুলাই মূলত যে কোনো ধরনের প্রজেক্টে কাজে লাগানোর জন্য এইগুলা দরকার থাকে, পয়েন্টগুলা দরকার। সাপোজ তুমি একটা প্রোগ্রাম করতে যাচ্ছ, তুমি একটা মাইক্রোপ্রসেসরের সাথে একটা কম্বিনেশন করে কিছু একটা করতে যাচ্ছ, রোবোটিক সিস্টেম করতে যাচ্ছ বা অন্য কিছু করতে যাচ্ছ যেখানে অ্যাডভান্স লেভেলের, তখন কিন্তু তোমার এই ডেরিভেশন লাগবে না, কি লাগবে, যে কন্ডিশন, যে সাই 0 হলে তখন ল্যামডা প্রাইম ইজ ইকুয়ালস টু ল্যামডা, প্রোগ্রামের মধ্যে লিখতে হবে ইফ সাই ইজ ইকুয়ালস টু 0 দেন কনসিডার ল্যামডা প্রাইম ইজ ইকুয়ালস টু ল্যামডা।
ইফ কন্ডিশন দিয়ে লুপ করতে হবে। আবার এখানে বলছে ইফ psi is equals to 180 দেন ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা is equals to ম্যাক্স। ম্যাক্স দিয়ে আবার এখানে তখন একটা কন্ডিশন দিতে হবে, যদি ম্যাক্স হয় তাহলে তুমি এটাকে নাও, আবার যদি মিনিমাম হয় 0 হয় তাহলে তুমি এটাকে নাও। একটা চুজ বা ইফ কন্ডিশন অথবা লুপ সিস্টেমে প্রোগ্রাম করে দিলে দেন অটোমেটিক কাজ করতে থাকবে, অটোমেটিক একটা জিনিস কন্ট্রোল হতে থাকবে, একটা সিস্টেম তৈরি হতে থাকবে। তো আমার যখন যে বিষয়গুলো মেইনলি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের অ্যাপ্লিকেশনের জায়গা কোথায়, এই যে এই পয়েন্টগুলো, যেই কি কি ইনফরমেশনগুলো যেগুলো দিয়ে মূলত অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট যদি করতে চাও, প্রোগ্রামিং করতে চাও, তখন এই বিষয়গুলো খুবই কাজের জিনিস, কাজে লাগবে। বেসিক জিনিস জানা থাকলে দেন তুমি অ্যাডভান্স লেভেলে অ্যাপ্লাইও করতে পারবা। ওকে, এরপরে দেখো আমাদের প্রবলেম 2.4। এখানে কি বলা হয়েছে, এক্স-রে অফ ওয়েভলেন্থ 10 পিকোমিটার আর স্ক্যাটার্ড ফ্রম এ টার্গেট, ফাইন্ড দ্য ওয়েভলেন্থ অফ দ্য এক্স-রে স্ক্যাটার্ড থ্রু 45 ডিগ্রি। তো অ্যাঙ্গেল 45 ডিগ্রিতে যদি স্ক্যাটার্ড হয় তাহলে স্ক্যাটার্ড ওয়েভলেন্থ কত সেটা আমাদেরকে বের করতে হবে। ফাইন্ড দ্য ওয়েভলেন্থ অফ দ্য এক্স-রে স্ক্যাটার্ড থ্রু 45 ডিগ্রি। তাহলে এখানে আমার এই যে 10 পিকোমিটার, এটা কি, এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভলেন্থ অফ এক্স-রে। এক্স-রে কি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার জন্য ইনসিডেন্ট ওয়েভলেন্থ 10 পিকোমিটার। পিকোমিটার সম্পর্কে ধারণা আছে তো, তোমরা জানো তো পিকোমিটারে কত মিটার হয়? পিকো মানে 10 ইনভার্স 12, ন্যানো মানে যেমন 10 ইনভার্স 9, পিকো মানে কি 10 ইনভার্স 12 মিটার। এটা পিকোমিটার পেলাম। এখন আমাদেরকে বের করতে হবে ল্যামডা প্রাইম স্ক্যাটার্ড হওয়ার পরে তার অ্যাঙ্গেল কত সেটা আমাদেরকে, সরি স্ক্যাটার্ড হওয়ার পরে তার ওয়েভলেন্থ কত সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো কত ডিগ্রি অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হয়েছে? 5, ফোটনের স্ক্যাটারিং অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হয়েছে। দেন আমরা ডিরেক্ট খুব দ্রুত ইকুয়েশন বসিয়ে দিব। ইকুয়েশন আমাদের জানা আছে, গড় গড় করে বসিয়ে দিব। ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা হুইচ অন ইজ ইকুয়ালস টু এইচ এম এইচ ডিভাইডেড বাই এম ইন্টু সি ইন্টু 1 মাইনাস কজ 1 মাইনাস কস ফাই বসিয়ে দিলাম। এখন দেখো আমাদের এই ডান পাশের ভ্যালু বসিয়ে দিব, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা হুইচ ওয়ান ইজ ইকুয়ালস টু প্লাঙ্কস কনস্ট্যান্ট। প্লাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কত গত ক্লাসেই পড়িয়েছি, বলো 6 পয়েন্ট কত ছিল বলো, কি ব্যাপার বলতে পারবে না? আমি তো ভাইভাতেই আস্ক করব প্লাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কত, ভাইভাতেই আস্ক করব। এই ধরনের ছোট ছোট ভ্যালু আস্ক করব, বলো প্লাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কত, স্টিভেন বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালু কত, 5.54 × 10⁻⁹ ওই যে ওই প্রতিটা পয়েন্টে পয়েন্টিং দাম আস্ক করব। বলবো তো বলো তো 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়ালস টু হাউ মেনি জুলস, বলো প্লাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু কত, ইউনিট কি, সব বিষয়গুলো কিন্তু ভাইভাতে জিজ্ঞেস করব। তো 6.64 × 10⁻34 ডিভাইডেড বাই ম্যাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ম্যাস এটা তো জানো। ট্রিপল স্টুডেন্ট হিসাবে যদি ইলেকট্রনের ম্যাস না জানো তাহলে তো অবস্থা খারাপ, এটা কেউ বলে দিবে না কখনো, মাথায় রাখতে হবে। কত হবে? 9 পয়েন্ট সামথিং কেন এইভাবে সামথিং করে মনে রাখলে তো হবে না। 9.1 × 10⁻34 কেজি, 9.1 × 10⁻34 কেজি, এটা কিন্তু কোথাও দেওয়া থাকবে না, ইলেকট্রনের কোনো কিছু দেওয়া থাকবে না, না ইলেকট্রনের চার্জ না ইলেকট্রনের ম্যাস, কোনো কিছু। ইলেকট্রনের সব জিনিস জানতে হয়, এটা ওয়াটারের মতো আর কি, ওয়াটারের যেমন সব ইনফরমেশন জানা থাকতে হয়, ইলেকট্রনের সব ইনফরমেশন তোমার জানা থাকতে হবে। কিভাবে, লাইটের স্পিড, স্পিড অফ লাইট 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, 1 মাইনাস কজ 5 এর ভ্যালু কত, 45 ডিগ্রি, 5 হচ্ছে 45 ডিগ্রি। ওকে, এখন ক্যালকুলেশনটা করে দেখো রেজাল্ট কত আসে, দ্রুত ক্যালকুলেশন করো, করে কত রেজাল্ট আসে বলো। কত হয় রেজাল্ট বলো।
করেছো ক্যালকুলেশন? করো। তো করতেছি স্যার। হ্যাঁ স্যার করতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ Sir, 7.123 into 10 to the power minus 10. 7.123 into 10 to the power Minus minus 10. 10 এত আমার মিটার। 3.4 into 10 to the power minus 9 আসছে স্যার আমার। তাহলে আরো একজন বলো কত আসছে? 1.152 স্যার। আবার cos 45 1.15 না স্যার? cos 45 cos 45 ডিগ্রি। দেখি এখন তাহলে আমাকে ম্যাচ করে দেখতে হবে আসলে রেজাল্ট কত। স্যার আমি স্যার কোথায় রেড ভাই? মোডে করছিলাম তো, সরি স্যার। ডিগ্রি মোডে 7.1 যাও, ডিগ্রি মোডে ওই যে 7.1 ডিগ্রি মোডে থাকতে হবে। এটা তো ডিগ্রিতে 7.123 ঠিক আছে, এই ভ্যালুটা ঠিক আছে তাহলে। ওকে, তাহলে দেখো এখানে কি পেলাম, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু দিস ওয়ান। আমাদের বের করতে হবে ল্যামডা প্রাইম ইজ ইকুয়ালস টু হোয়াট। সো ল্যামডা প্রাইম ইজ ইকুয়ালস টু ল্যামডা প্লাস এই ভ্যালু 7.123 ইনভার্স 10 মাইনাস 10। ওকে, ক্যালকুলেশন করো, ল্যামডা এর ভ্যালু বসাও। ল্যামডা এর ভ্যালু ছিল 10 পিকোমিটার, দ্যাট মিন্স 10 ইন্টু 10 ইনভার্স 12 মাইনাস প্লাস 7.123 ইন্টু 10 ইনভার্স 10 7.22 into 10 inverse 10. যোগ করলে কত হয়? দুইটা যোগ করো। 7.22 into 10 inverse 10. 7.22 into 10 হ্যাঁ, inverse 10. 7.22 ইন্টু 10 ইনভার্স 10। তাহলে এখানে দেখো 722, মিটার। হ্যাঁ এখানে কত হয়ে যাচ্ছে 722 পিকোমিটার। ওকে, আগে ছিল কত, মাত্র 10 পিকোমিটার, এখন দেখো কত সুগুণ বেড়ে গেল। ঠিক আছে, তো আগে ছিল 10 পিকোমিটার, এখন হয়ে গেল 722 পিকোমিটার। তো এটা গেল আমাদের ফার্স্ট পার্ট, প্রথম পার্ট। এরপর দেখো ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ওয়েভলেন্থ প্রেজেন্ট ইন দ্য স্ক্যাটার্ড এক্স-রে। ইন্টারেস্টিং কোশ্চেন, ইন্টারেস্টিং, কোনো ইনফরমেশন নাই, বলছে খালি কি ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। তাহলে তোমরাই বলো, একটু আগে আমি শিখিয়েছি। এখন ম্যাক্সিমাম ওয়েভলেন্থ যখন বলবে, স্ক্যাটার্ড অ্যাঙ্গেল ফাই কত হবে? স্যার 180 ডিগ্রি। 180 ডিগ্রি, ভেরি গুড। দেখেছো, এই ইনফরমেশন এভাবেই কিন্তু থাকবে, যে কিছুই বলা নাই অ্যাঙ্গেলের কথা, কিন্তু কি বলা হয়েছে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। ম্যাক্সিমাম আবার মিনিমাম বললে তখন জিরো নিবা, মিনিমাম বললে কোনো চেঞ্জ হয় না। যদি কি বলা হয় ফাইন্ড দ্য মিনিমাম ওয়েভলেন্থ প্রেজেন্ট ইন দ্য স্ক্যাটার্ড এক্স-রে, যখন মিনিমাম তখন অ্যাঙ্গেল জিরো, তার মানে কোনো চেঞ্জই হবে না, ল্যামডা এবং ল্যামডা প্রাইম বোথ আর ইকুয়াল মিনিমাম বললে। আর এখন বলছে কি ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, দ্যাট মিন্স ফাইয়ের ভ্যালু 180 ডিগ্রি, ডিগ্রিতে নিব 180 ডিগ্রি। এখন আমাদেরকে ওইভাবে ক্যালকুলেট করতে হবে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ কত সেটা বের করতে হবে। দ্যাট মিন্স আমরা শুধু এখানে চেঞ্জ করব কোথায়, ফাইয়ের ভ্যালু 180 করে নিব। 180 করে নিলে কি হবে রেজাল্ট, আমার কিন্তু ক্যালকুলেশন অত কষ্ট করতে হবে না, আমি সরাসরি বসাইতে পারি। ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা 180 বসাইলে হবে 2h ডিভাইডেড বাই mc। আমরা জানি এটা cos 180 এর মান হচ্ছে -1 আর এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে 2 হয়ে যাবে, 2h ডিভাইডেড বাই mc। এখানে আমরা ভ্যালু বসাই, 2 ইনটু প্লাস কনস্ট্যান্টের ভ্যালু বসাও, 2 ইনটু 6.64 ইনটু 10 টু দি পাওয়ার -34 divided by mass of electron 9.1 into 10 to the power -31 kg into c 3 into 10 to the power 8। তো ক্যালকুলেশন করো, করে দেন তোমরা ল্যামডা প্রাইমটা বের করো, একবারে ল্যামডা প্রাইম বের করে বলো কত রেজাল্ট আসে। ল্যামডা এই পাশে প্লাস করবা 10 পিকোমিটার, ল্যামডা প্রাইম ইজ ইকুয়ালস টু এর যে ভ্যালু হবে তার সাথে প্লাস করবা 10 পিকোমিটার। স্যার 1.5 into 10 to the power -11। 1.5 into 10 to the power
মাইনাস 11 মিটার, তাহলে কত হবে? 15 পিকোমিটার। 15 পিকো মিটার। এই ক্যালকুলেশনটা কি ঠিক আছে? 722 পিকোমিটার। এই ক্যালকুলেশনটা কোথাও গরমিল আছে? Yes, sir. এই ক্যালকুলেশনটা কোথাও গরমিল আছে। cos 45 ঠিক এই ক্যালকুলেশনটা ভুল, কারণ ম্যাক্সিমাম ওয়েভলেন্থই হচ্ছে 15 পিকোমিটার। তাহলে আগেরটা এত কম হয় কিভাবে? বুঝতে পারছো? মানে এত বেড়ে গেল কেন 722 পিকোমিটার? স্যার আমরা স্যার ওই জায়গায় ইলেকট্রনের স্যার একবার 34 ধরছি, 31 হবে স্যার। ওই এখানে 34 লিখছে, এটা 1 হবে, রাইট? কত হয় দেখো, 31 এখানে লিখছি ভুল করে 34, তোমরাও 34 নিয়ে নিয়েছো। কত রেজাল্ট হয় এখন বলো? আগের ক্যালকুলেশনের ভ্যালুটা কারেক্ট করো। 7.12 femtometer দেখাচ্ছে স্যার। 7.12 স্যার femtometer। 120 10 to the power minus this femtometer. বলো ভ্যালু বলো। 7.12 ইন্টু 10 to the power minus 15 এরকম। জি স্যার। এত মিটার। না স্যার, স্যার 7.12 10 to the power minus 13 দেখাচ্ছে স্যার। 13 হলে তাহলে কত হবে? এইদিকে যাইতে হবে, মাইনাস আমাদের পিকোমিটার করতে হবে, 12 এ আসতে হবে। তার মানে কি হলো এটা? 15 না স্যার, 13 বললাম স্যার। 13 মিটার এটা আসছে, সবার এটা আসছে কিনা ক্যালকুলেশন করো ঠিক করে। এটা ঠিক আছে তো, এটা 15 পিকোমিটার আসছে, এটা ঠিক আছে। এটাতে এটা হওয়ার কথা 7.12 হওয়ার কথা। এটা 34 নিচে 31, 9.1 ইন্টু 10 - 31 হওয়ার, এখানে 31 নাও, 3 ইন্টু 10 8। অন্যরা ক্যালকুলেশন করো, সবাই ক্যালকুলেশন করলে ভুলটা দ্রুত বের করতে পারবা। এটা এরকম হওয়ার কথা 7.12 পিকোমিটার, মানে হচ্ছে এটা 12 হওয়ার কথা। স্যার এটা স্যার 13ই হচ্ছে স্যার। মাইনাস 34 মাইনাস 31 প্লাস 8 13ই হয় স্যার। 10 মাইনাস 13। তো এখানে এই ভ্যালুটা কতটুকু আসছে দেখো তো। 1 মাইনাস cos 45 এর ভ্যালু কত আসে? জি স্যার 1 মাইনাস স্যার আমি সম্পূর্ণ ক্যালকুলেশন করে স্যার 1.1 into 10 to the power 0.29 স্যার আসে স্যার। ওই যে কত আসছে? 1 পয়েন্ট একবারে স্যার ইকো যোগ করে কত? 1.1 into 10 to the power minus 1.29 10 to the power minus 11। এখন ঠিক আছে, এটা ঠিক আছে। এই ভ্যালুটা ঠিক নাই, এই ক্যালকুলেশনটা ঠিক নাই। এটা 12.9 পিকোমিটার। দিস ইজ দ্য কারেক্ট আনসার, এটাই হবে 12.9 পিকোমিটার। এই ক্যালকুলেশনটা ঠিক আছে। ওকে, সবাই এটা ক্যালকুলেশন করে কারেক্ট করো। এটা 1.29 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 পিকোমিটার, দ্যাট মিনস 12.11 মিটার। এটা হচ্ছে মিটার, দ্যাট মিনস 12.9 পিকোমিটার। এবং এখানে ম্যাক্সিমামটা হচ্ছে 15 পিকোমিটার। ওকে, দেখো এই ক্যালকুলেশনগুলো যদি এখনই গন্ডগোল করো, তো এমসিকিউ এ যখন সময় কম থাকবে তখন কিন্তু আরো ঠান্ডা মাথায় অ্যাকুরেটটা ফাইন্ড আউট করার চেষ্টা করবে। একটু ভুল হইলেই ভুলটাই দেখবা যে কোনো হয় মনে হবে যে তোমার কোনো কারেক্ট আনসারই নাই, আর না হলে ভুল যে আনসারটা ওইটার সাথে ম্যাচ করলে ওইটাই তুমি কারেক্ট করে আনসার ঠিক করে আসবা। আসলে ওইটা ঠিক হবে না। দেন দেখো আমাদের সি, পার্ট সি, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য রিকয়েল ইলেকট্রন। রিকয়েল ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ফাইন্ড আউট করতে হবে। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি তো কিভাবে? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের সি পার্ট, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু, স্যার ওটা তো রেডিয়ানে হয় স্যার। 1 পয়েন্ট, আচ্ছা স্যার এটা দেখতেছি আবার।
তাহলে এখানে এই যে এখানে তো ভ্যালু আমরা cos phi 80 নিয়েছি। তুমি এই ভ্যালুটা আলাদা ক্যালকুলেট করে দেখো, এটা 1 মাইনাস cos 45, তো এটা কম তো অবশ্যই হবে, তাই না? এটা তো 2 হয়ে যাচ্ছে, এখানে 2 হচ্ছে, আর এখানে তো পয়েন্ট সামথিং 1 থেকে cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, তার মানে এটা পয়েন্ট, এটা ফ্র্যাকশন আসবে, তো সেটা বড় হয় কিভাবে? এটা তো লজিক্যাল না। cos 45 এর ভ্যালু তো এটা হওয়ার তো লজিক্যাল না, এটা তো এমনিতেই বোঝা যায়। আচ্ছা দেখো, সি পার্ট আমাদেরকে এখন কাইনেটিক এনার্জি বের করতে হবে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। ফর্মুলা কি? ইনসিডেন্ট ফোটন তার এনার্জি মাইনাস স্ক্যাটার্ড ফোটন তার এনার্জি। তো ফোটনের ফ্রিকোয়েন্সি তো দেওয়া নাই, আমরা তো ওয়েভলেন্থ জানি, তাহলে এখানে কি করব, নিউকে সি ডিভাইডেড বাই ল্যামডা করব, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম। তো এখানে আমরা ক্যালকুলেট করব, এইচ সি কমন নিব, এইচ সি কমন নিলে 1 ডিভাইডেড বাই ল্যামডা মাইনাস 1 ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম। এখানে ল্যামডা এর ভ্যালু কত? ল্যামডা এর ভ্যালু হচ্ছে, ল্যামডার ভ্যালু হচ্ছে 10 পিকোমিটার। তো 1 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 মাইনাস 1 ডিভাইডেড বাই 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। ল্যামডা প্রাইম হচ্ছে 15 পিকোমিটার, আর ল্যামডা হচ্ছে, ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 10 পিকোমিটার। তো এই ভ্যালু দিয়ে ক্যালকুলেশন করলে যা আসবে, দ্যাট ওই অ্যামাউন্টটাই হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জির ভ্যালু, অত জুল হবে কাইনেটিক এনার্জির ভ্যালু। কেউ একজন ক্যালকুলেট করে আনসারটা বলো, ভ্যালুগুলো বসায় ক্যালকুলেট করে আনসার কত আসে বলো। এই নাম্বারে ক্যালকুলেশনটা করে ফেলো দ্রুত করে, কত আনসার আসে বলো। স্যার আমার হচ্ছে 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15। 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 জুল। এখন কি করব, এটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব। ইলেকট্রন ভোল্ট হইলে আমরা দেখে বলতে পারবো আনসারটা ঠিক হলো কি হলো না। তাহলে কি করব, এত জুল আছে, এটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব কিভাবে? 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার, পেয়েছি কিনা মনে হয় নাই, 15 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, তাহলে এত হবে ইলেকট্রন ভোল্ট। দেখো কত হয় এটার আনসার। আমি এটার আনসার কোথায় রেখেছি একটু চেক করা দরকার তোমাদের আনসারটা। 10 টু দি পাওয়ার 4। অটো ইলেকট্রিক ইফেক্ট। ফার্স্টেরটার আনসার হচ্ছে, এখানেও তোমাদের ওই ক্যালকুলেশনটা কত আসছিল, 11 পয়েন্ট সামথিং, অ্যাকুরেট হচ্ছে 10.7, কাছাকাছি আসছে। দেন 14.9, এটা 15, একটু ভেরিয়েশন হয়েছে, কাছাকাছি আসছে। তারপরেরটা 6.454 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15, এটা আসছে দেখি 6.654, কাছাকাছি, এটাও কাছাকাছি আসছে। ইলেকট্রন ভোল্টে কত আসে দেখো তো, ইলেকট্রন ভোল্টে কত আসে? টু দি পাওয়ার 4। ইলেকট্রন ভোল্টে কিলো ইলেকট্রন ভোল্ট, হ্যাঁ 4 কত আসছে, ভ্যালুটা বলো। 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 4। 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 এত ইলেকট্রন ভোল্ট, তার মানে 42 কিলো ইলেকট্রন ভোল্ট, কিলো ইলেকট্রন ভোল্ট, এটাও কাছাকাছি আসছে। ওকে, সো এই ফার্স্ট প্রবলেম শেষ হলো, এরপরে দেখো সেকেন্ড প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা কি বলা হয়েছে, an X-ray photon of initial frequency 3 into 10 to the power 19 Hz collides with an electron and is scattered through 90 degree. Find its new frequency. Scattered হওয়ার পরে যে ফ্রিকোয়েন্সি, সেটা ইনিশিয়াল ফ্রিকোয়েন্সি দেওয়া আছে
আর হচ্ছে স্ক্যাটার্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা ইকুয়েশন লিখি। ইকুয়েশন হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা is equals to h divided by mc into 1 minus cos phi. So lambda prime minus lambda is equals to h divided by mc 1 minus cos phi. এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কলিশনের আগের ফ্রিকোয়েন্সি এবং কলিশনের পরের ফ্রিকোয়েন্সি বের করতে হবে। আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। cos phi cos 90 ডিগ্রি এর ভ্যালু কত? 0। cos 90 ডিগ্রি ভ্যালু হবে 0। তো এখানে বসাইলে শুধু h ডিভাইডেড বাই mc থাকবে। এখন দেখো ল্যামডা প্রাইম কে আমরা কি লিখতে পারি? c is equals to frequency into lambda, c is equals to হচ্ছে নিউ ফ্রিকোয়েন্সি ইনটু ল্যামডা। তাহলে এখানে ল্যামডা কে লেখা যায় c ডিভাইডেড বাই নিউ। তাহলে দেখো এখানে ল্যামডা প্রাইম কে আমরা লিখতে পারি c ডিভাইডেড বাই নিউ প্রাইম মাইনাস ল্যামডা কে একইভাবে লিখতে পারি c ডিভাইডেড বাই নিউ। তাহলে c ডিভাইডেড বাই নিউ প্রাইম মাইনাস c ডিভাইডেড বাই নিউ ইজ ইকুয়ালস টু h ডিভাইডেড বাই mc ইনটু 1 মাইনাস cos 90 ডিগ্রি। ওকে, এই জায়গা থেকে আমাদের নিউ প্রাইমটা বের করা লাগবে। জাস্ট আমাদের কাজ কি, আমরা নিউ প্রাইম বের করব। তাহলে ইকুয়েশনটাকে সাইড চেঞ্জ করি। c ডিভাইডেড বাই নিউ প্রাইম ইজ ইকুয়ালস টু h ডিভাইডেড বাই mc প্লাস c ডিভাইডেড বাই নিউ। তাহলে এখান থেকে নিউ প্রাইম ইজ ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে c ডিভাইডেড বাই এই জায়গায় যে ভ্যালু h ডিভাইডেড বাই mc প্লাস c ডিভাইডেড বাই নিউ। ওকে, এই ভ্যালুগুলো বসায় ক্যালকুলেট করো। ক্যালকুলেট করে বলো নিউ প্রাইমের ভ্যালু কত আসে। এখানে ভ্যালু একটু ডিফারেন্স আসছে আগের প্রবলেমে, কারণ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালুটা এক্স্যাক্টটা নিয়েছে 6.626, আমরা 64 নিয়েছি। তো 6.626 ইন্টু 10⁻34 এটা হচ্ছে এক্স্যাক্ট ভ্যালু। এটা নিলে কিছুটা ভ্যালু ভেরিয়েশন হয়, এটা মাথায় রেখো। কত আসে ভ্যালু ক্যালকুলেশন করে বলো। কেউ কি ক্যালকুলেশন করছো? স্যার আমার তো আসতেছে 3 ইন্টু 10⁻19। 3 ইন্টু 10⁻19। জি স্যার, এত বেশি, এত হার্জ। বসাইছি স্যার ঠিক মতো। রাইট, রেজাল্ট হচ্ছে 2.4 ইন্টু 10⁻19, কাছাকাছি আসছে। প্লাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালুটা ওই একটু চেঞ্জ হওয়ার কারণে এটা হয়। দেখো এইচ এর এক্সাক্ট ভ্যালু, প্লাঙ্কস কনস্ট্যান্টের এক্সাক্ট ভ্যালুটা কিন্তু 6.626 ইন্টু
10 ইনভার্স 34 এইটা কিন্তু অ্যাকুরেট ভ্যালু, এক্সাক্ট ভ্যালু। এই ভ্যালুটা নিলে ভ্যালু কিছুটা ভেরিয়েশন হয়। আমরা নিয়েছিলাম হচ্ছে আমাদের এই অ্যাপ্রক্সিমেট ভ্যালু 6.64 নিয়েছিলাম, এই কারণে উপরে রেজাল্টও কিছুটা ভেরিয়েশন হয়েছে, এখানেও কিছু রেজাল্ট ভেরি হবে যদি তোমরা 6.64 নাও। আর এক্সাক্ট ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10 - 34। এটা নিয়ে ক্যালকুলেট করলে এখানে যেটা আসছে ঠিকই আছে, 2.4 ইন্টু 10⁻19 হার্টজ। ওকে, এটার অ্যাকুরেট রেজাল্ট হচ্ছে 2.4 ইন্টু 10⁻19 হার্টজ, এটাই হচ্ছে আনসার। ওকে, তো আজকে আমাদের এইটা শেষ হলো, কম্পটন স্ক্যাটারিং শেষ হলো। আগামী থার্সডেতে তোমাদের ক্লাস। আগামীকালকে কখন ক্লাস আছে বলো তো? সন্ধ্যা 7টায় বলেছিলেন। সন্ধ্যা 7টায়, 7টা সন্ধ্যা থেকে 7টায় 9টা পর্যন্ত। হ্যাঁ, 7টা থেকে 9টা পর্যন্ত তোমাদের ক্লাস নিব, এবং ওই ক্লাসে আমরা ডি ব্রগলি ওয়েবটা কমপ্লিট করলে আমাদের সিলেবাস কমপ্লিট হবে। ডি ব্রগলি ওয়েব আমাদের বেশি সময় লাগবে না, ম্যাক্সিমাম 1 ঘন্টা, বাকি সময়টা তোমাদের রিভিউ ক্লাস নিব। রিভিউ ক্লাসে আলোচনা করব প্রথম থেকে কি কি, এবং তোমাদের নেক্সটে স্যার হ্যাঁ কুইজ 2 এর ডেট আজকে বলবো, এই জন্য একটু আগেই ছেড়ে দিলাম আজকে। কুইজ 2 হচ্ছে তোমাদের 28 তারিখে হবে। 28 তারিখে একসাথে পর পাশাপাশি, মাঝে আধা ঘন্টা ব্রেক থাকবে। প্রথমে কুইজ 2 হবে। কুইজ 2 শুরু হবে হচ্ছে তোমার 11টা 10 থেকে 20 মিনিটস, 11টা 10 থেকে হচ্ছে 11টা 30 পর্যন্ত, 11:30 পর্যন্ত ফার্স্টে কুইজ হবে 28 তারিখে, এবং তারপরে তোমার 12টা থেকে 12:30, 12টা থেকে 12:30 হবে হচ্ছে তোমাদের স্যার আমাদের মিড টার্ম অ্যাসেসমেন্ট। মিড টার্ম স্যার 2টা উইক দিছে স্যার আমাদের। মিড টার্ম অ্যাসেসমেন্টের জন্য 2টা উইক। জি স্যার, অনেক স্যার আমাদের ম্যাথ স্যারও স্যার আগামী পরের উইকেতে স্যার ভাইবা গুলা নিবে আর কি স্যার। একটা কুইজ 3 আছে, ওইটাও স্যার নেক্সট উইকে নিবে আর কি স্যার। তো আমাদের স্যার একদিনে একটা এক্সাম নিলে স্যার একটু সুবিধা হয়ে যায় স্যার, পাশাপাশি 2টা এক্সাম। পাশাপাশি 2টা হলে আমাদের সুবিধা কি, আমাদের হচ্ছে ভাইবা নিতে হবে, 2টা ক্লাস লাগবে, 1.5 ঘন্টায় আমি সবার ভাইবা শেষ করতে পারবো না, বুঝতে পেরেছো? পাশাপাশি হইলে তো তোমাদের জন্যই সুবিধা, প্রিপারেশন একসাথেই হলো, এবং একটা হচ্ছে অল্প সিলেবাসে থাকবে, আর একটা হচ্ছে ফুল সিলেবাসের উপরে থাকবে, এটাই তো, তাছাড়া তো আর ডিফারেন্স কিছু না। বাট ওইটা তো তোমাকে প্রিপেয়ার হইতেই হচ্ছে। তোমাদের জি স্যার। পাশাপাশি দিতে কারো কোনো প্রবলেম আছে কিনা, অন্যরা মতামত দিতে পারো। একই দিনে 2টা দিলে তোমাদের জন্য সুবিধা, নাকি ডিফারেন্ট ডেতে দিতে আছো? তোমাদের মতামত দাও। স্যার ডিফারেন্ট ডেটে দিলে ভালো হয়। ডিফারেন্ট ডেতে দিলে ভালো হবে। স্যার তাহলে আপনি কুইজ কুইজের আমাদের জন্য স্যার একটা টাইম বলে দিলে হবে, যে কোনো টাইম স্যার, জাস্ট ক্লাস না হয় একটা সবার সুবিধা কুইজের মতো time। টাইমটা তাহলে ক্লাসের বাইরে কোনো একটা সুবিধা মতো সময় নিব। তোমরা টাইমটা বলো কখন দিতে পারবা। স্যাটারডেতে দাও, থার্সডে ফ্রাইডে স্যাটারডেতে কখন দিতে পারবে? ইভেন যদি তোমরা 7টায় দিতে চাও প্রবলেম নাই, বা 8টায় দিতে চাও নো প্রবলেম, অথবা মর্নিং সকালে যদি দিতে চাও, সকাল 9টায় দিতে চাও, অথবা 8টায় দিতে চাও, অথবা 10টায় দিতে চাও, আমি সারাদিন ফ্রি, তোমাদের মতো একটা কনভিনিয়েন্ট টাইম বলো, যখন কারো কোনো ক্লাস থাকবে না। স্যার রাতে নিলে ভালো হয়, মেবি সন্ধ্যা 7টা অথবা 8টায়। শনিবারে সবাই কুইজ দিতে রাজি আছো তো? জি স্যার, সন্ধ্যার পর স্যার, রাতে। সন্ধ্যার পরে, বাকি অন্যরা বলো। জি স্যার, জি স্যার, সন্ধ্যার সময় রাতে হলে স্যার 9টার দিকে হলে ভালো হয়। 8টার দিকে। 8টার দিকে, 9টার দিকে? 9টার 9টা একটু বেশি দেরি হয়ে যায় না? 9টা টাইমটা একটু স্যার 9টাই ঠিক আছে। স্যার বেশিক্ষণ লাগবে না স্যার, আমাদের তো কুইজের তো না, স্যার মিনিমাম হয়তো স্যার 20 20 মিনিট, তো মিনিট 20 মিনিট স্যার। 9টায় হলেও 20 মিনিট লাগবে, হাইয়েস্ট 20 স্যার। মিনিট। তো 9টায় কি সবাই এগ্রি? সবাই, কারো কমপ্লেইন থাকলে বলবা, সবার মতামতের অবশ্যই গুরুত্ব এখানে থাকবে। 9টায় কি প্রবলেম আছে কিনা সবাই বলো। না স্যার। মানে কারো প্রবলেম থাকলে সে বললেই হবে স্যার আমার এই প্রবলেম আছে, তাহলে আমরা বিকল্প চিন্তা করব।
34 স্টুডেন্ট প্রেজেন্ট আছো আমার এখানে, সবাই আছে অলমোস্ট। তো কারো প্রবলেম নাই তো? স্যাটারডে যদি 9টায় আমি কুইজ নেই, আজকে হচ্ছে ওয়েডনেসডে, থার্সডেতে ক্লাস হবে, ফ্রাইডে সময় পাবা, স্যাটারডেতে 9টায় নিব, রাত 9টায়। কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। আচ্ছা, যেহেতু কেউ কোনো কিছু বলছে না, তার মানে কোনো প্রবলেম নাই বললেই ধরা যায়। তাহলে আমি ফার্স্টে কুইজের নোটিশটা দেই, কুইজ 2 অন স্যাটারডে। স্যাটারডে ডেট কত হবে? 26। হ্যাঁ 26 21। এখন কথা হচ্ছে সিলেবাসটা কি। আচ্ছা টাইম লিখি at 9 PM, শার্প কিন্তু 9টায় শুরু হয়ে যাবে। এটা মনে করো না যে স্যার 10 মিনিট পরে 9:10 থেকে শুরু করবে, একদম শুরু, এত কোনো কাজ নেই, শুরুই করব 9টা থেকে। 9টা থেকে 9টা না, এখানে 10 মিনিট সময় দিয়ে রাখি, আসলে তোমাদেরকে 1000 বললেও লাভ নাই। 9টার টাইম মনে করে 9টায় আসতে আসতে 5 মিনিট পরে আসবা। 9:10 থেকে 9টা, স্যার 9টায় থাকুক স্যার, 9টা 10 বললে আবার স্যার 9টা 15 হয়ে যাবে স্যার। না আমি তো ওটা তো এসে লাভ নাই, তার নিজের লস হবে। 5 মিনিট টাইম হাতে রাখি, 9টায় জয়েন করে 5 মিনিট আমার লিংক দিতে হবে, তো 9টায় সবাই জয়েন করবা শার্প। আমি 2 মিনিটের মধ্যে লিংক দিয়ে দিব, ঠিক 9:05 থেকে শুরু করব। 9:05 থেকে হচ্ছে 9:25 এই হচ্ছে টাইম। ওকে, এখন সিলেবাস হচ্ছে তোমাদের ব্ল্যাক বডি রেডিয়েশন অ্যান্ড ফটো ইলেকট্রিক ইফেক্ট। ব্ল্যাক বডি রেডিয়েশন অ্যান্ড ফটো ইলেকট্রিক ইফেক্ট। ব্ল্যাক বডি রেডিয়েশন অ্যান্ড ফটো ইলেকট্রিক ইফেক্ট। সিলেবাসটা সবাই কি বুঝতে পেরেছো? কারো কোনো ডাউট আছে কিনা? আমি পোস্ট করার আগে বিষয়টা তোমরা সবাই, আমি স্ক্রিন শেয়ার অবস্থায় আছে অবশ্যই দেখতে পাচ্ছ, আমি লিখেছি কুইজ 2 অন স্যাটারডে 26/6/2021 at 9:05 থেকে 9:25 ব্ল্যাক বডি রেডিয়েশন অ্যান্ড ফটো ইলেকট্রিক ইফেক্টের উপরে ব্র্যাকেটে রাখি, এটা হচ্ছে আমাদের সিলেবাস। ওকে, আচ্ছা কেউ কিছু বলো নাই, তার মানে ওকে ডান। নাও আমাদের মিড টার্ম অ্যাসেসমেন্ট, মিড টার্ম অ্যাসেসমেন্ট এসএস হবে। অ্যাসেসমেন্ট স্যার মিড অ্যাসেসমেন্টের নোটিশটা স্যার একটু হাইলাইট করে দিলে ভালো হতো স্যার। এটাকে হাইলাইট করে দিব, বোল্ড করে জি দিব, স্যার, হাইলাইট করে দিলে ভালো হতো স্যার। হচ্ছে না কেন? কি ব্যাপার, আগে তো বোল্ড হতো। আচ্ছা এটা তাহলে পরেই দিই, আগে কুইজ হোক। এটা আমি ডেট বলে রাখি, ডেট হচ্ছে 28 তারিখে হবে, মানডে হবে। সবাই বুঝতে পেরেছো? লিখে দিই। আচ্ছা এটা বোল্ড হচ্ছে না কেন? মিড টার্ম তো বোল্ড হতো, এখন বোল্ড হয় না কেন? স্যার ওইখানে স্যার যে নিচে যে স্যার এ লেখা স্যার, ওইখানে স্যার ক্লিক করলে স্যার বোল্ডের অপশন আসবে স্যার। ওই যে স্যার বি। বোল্ডের অপশনটা ঠিক আছে, এটা বোল্ড করি, আর এখানে এটা কি করব, টেক্সট হাইলাইট কালার, কোন কালার দিই, কোনটা চোখে লাগবে বেশি, ইয়েলো, ঠিক আছে? জি স্যার। ওটা আবার হইতে থাকে কেন? মিডটার্ম অ্যাসেসমেন্ট অন থার্সডে, লিখছি থার্সডে কেন, মানডে কত তারিখ হবে? ডেট বলো। স্যার 28 তারিখ স্যার। 28
28 তারিখ, হ্যাঁ 28/6/21 at 11:10 a.m. to 11:30 the report. এখানে মার্কস থাকবে 30 মার্কস, 15টা এমসিকিউ থাকবে, 30 মার্কস থাকবে। মানডেতে হবে 28/6/2021 11:10 থেকে 11:40, 15 এমসিকিউ, 30 মার্কস থাকবে। এমসিকিউ 15টা, 15 এমসিকিউ, 15 এমসিকিউ। সিলেবাস লেখার কিছু নাই, ফুল সিলেবাস। ওকে, বুঝতে পারছো বিষয়টা। এটা হাইলাইট করা থাকলো যাতে করে বুঝতে পারো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কুইজ, এবং 30 মার্ক সবচেয়ে বেশি মার্ক এটা, বাকিগুলো এর থেকে কম। কুইজ প্রতিটা কুইজ 20 করে, ভাইভাও 20, বাট এটা হচ্ছে সবচেয়ে বেশি মার্ক। ওকে, এখন তোমাদের অ্যাটেন্ড রেসপন্স প্লিজ। তমালিকা মজুমদার, তমালিকা মজুমদার অ্যাবসেন্ট। তানবিন রহমান নিলয়, Yes, sir. ওকে ডান। এমডি মাইদুল হাসান, Yes, sir. ওকে ডান। এসএম শাকিল আহমেদ রাব্বি, স্যার। শিলা মনি সাহা, প্রেজেন্ট স্যার। স্যার ওই দিন আমার প্রেজেন্ট কিছু ওকে দিয়েছিলেন। ডান, হ্যাঁ দেওয়া হয়েছে। সীমান্ত সাহা, ইয়েস স্যার। ওকে ডান। সাজ্জাম হুসাইন সাফাত, Present, sir. ওকে ডান। ওয়াহিদুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম, Yes, sir. ওকে ডান। আব্দুল হামিদ, আব্দুল Yes, sir. হামিদ, Yes, sir. ওকে ওকে ডান। নাসিফ হান্নান, নাসিফ হান্নান, নাসিফ হান্নান, নাসিফ হান্নান তো ছিল, ওকে দেখেছিলাম। রাজিদ, রাজিদ অত্রি, Yes, রাজিদ, sir. ওকে Ali. ডান। এমডি শাকিলুর রহমান, Yes, sir. ওকে ডান। শাহরিয়ার খান সুপ্ত, Present, sir. ওকে ডান। রায়হান Present, sir. ওকে ডান। এমডি ইন্তেশার ইশরাক, Present, sir. ওকে ডান। জুনায়েদ আলম আলভি, Present, sir. ওকে ডান। যাদের প্রেজেন্ট দেওয়া হয়েছে চাইলে তোমরা লিভ নিয়ে নিতে পারো। নাজমুস সাকিব নিহাল, Yes, sir. ওকে ডান। অন্তু দাস, অন্তু দাস, অন্তু দাস অ্যাবসেন্ট। শাহিদ আফ্রিদি, শাহিদ আফ্রিদি, শাহিদ আফ্রিদি অ্যাবসেন্ট। মুকিত, Yes, sir. সরি নাম বলো। On to that, sir. অন্তু দাস, Present this is a শোনা যায় না, sir. হ্যাঁ ওকে ডান দিয়েছি। শাহিদ আফ্রিদি অ্যাবসেন্ট, মুকিত অ্যাবসেন্ট। নেক্সট আসিফ জামান, Yes, sir. ওকে ডান। ফাতেমা জাহান লুবনা, ফাতেমা জাহান লুবনা, ইয়েস স্যার। ওকে ডান। গৌরব দেব,
Present, sir. Okay, done. MD Farhan Javed. Yes, sir. Okay, done. Abdullah Al Mukid. Abdullah Al Mukid. কি জয়েন করে নাই? আব্দুল্লাহ আল মুকিত অ্যাবসেন্ট। সাদি মোহাম্মদ সিফাত। Present, sir. ওকে, ডান। তানভীরুল হাসান ভুইয়া। তানভীরুল হাসান ভুইয়া অ্যাবসেন্ট। শেখ তানভীর আলম। Yes, sir. ওকে, ডান। দারুইশুল ইসলাম। দারুইশুল ইসলাম। দারুইশুল ইসলাম অ্যাবসেন্ট। ফাহিম জামান। Yes, sir. ওকে, ডান। শেখ এমডি আবরার ফয়সাল। Yes, sir. ওকে, ডান। এমডি একরামুল হক। Yes, sir. ওকে, ডান। শেখ তৌহিদুল ইসলাম। Present, sir. ওকে, ডান। রাজিয়া সুলতানা। প্রেজেন্ট স্যার। ওকে, ডান। কাজী তৌহিদুল ইসলাম সম্রাট। ইয়েস স্যার। ওকে, ডান। ইশতিয়াক মাহমুদ রুদ্র। Yes, sir. ওকে, ডান। এহসানুল হক। Present, please, sir. ওকে, ডান। মীর ইফতেখারুল। Yes, sir. ওকে, ডান। এনিওন এলস? স্যার আমার মাইক কাজ করতেছিল না স্যার। নাম বলো। নাসিফ হান্নান। নাসিফ হান্নান। ওকে, দিয়েছি নাসিফ হান্নান। থ্যাংক ইউ আর কেউ? আব্দুল্লাহ মুকিত জয়েন করতে পারতেছে না স্যার, সেই জন্য ক্লাস কারণ অ্যাটেন্ড করতে কি পারি ওর? ওকে তো আমি অ্যাড করলাম, তখন গিয়ে করলাম। ওর তো রেজিস্ট্রেশন আছে। কি কেন? আমি তো ওকে অ্যাড করলাম। ওকে তো অ্যাড করা হয়েছে অলরেডি। আব্দুল্লাহ আল মুকিত। এখানে কি প্রবলেম? ও তো দেখাচ্ছে ওকে এখানে কন্ট্যাক্টে। উনি নাকি জয়েন হতে পারতেছে না। এটা ওর টিমসে কথা বলতে হবে, মানে হয়েছে আইটি সেক্টরে একটু কথা। ওকে বলো যে একটু আইটিতে কথা বলতে। স্যার তো এখানে টিমসে ওকে অ্যাড করে দিয়েছি। টিমসে তো অ্যাড করা আগে থেকে ছিল, বাট এখানে জয়েন করতে পারতেছে না। কোনো প্রবলেম আছে কিনা, অথবা টিমে কোনো প্রবলেম আছে কিনা, ওটা আইটিতে কথা বলতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা লিভ নাও। ওকে, ওয়ালাইকুম আসসালাম।